তিনি এই শাহবাগ প্রাঙ্গণে প্রবেশ করবেন। মিন্টু রোড তিনি পার হয়ে, অর্থাৎ প্রধান উপদেষ্টা যে বাসভবনের সামনে যেই সড়কটি রয়েছে মিন্টু রোডের, সেই পার হয়ে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে আসবেন এবং তার গাড়িবহরের যে গাড়িটি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এবং সাথে সাথেই তার গাড়িবহর দেখার সাথে সাথেই নেতাকর্মীদের মুহুর্মুহু এখানে স্লোগান তারা দিচ্ছে। এবং এই যে 28শে ডিসেম্বর শহীদ শরীফ ওসমান হাদি তিনি শহীদ হয়েছেন। তিনি যেদিন অভ্যর্থনা মঞ্চে অভ্যর্থনা নিচ্ছিলেন 25শে ডিসেম্বর, সেদিনে কিন্তু শহীদ ওসমান হাদিকে তারেক রহমান স্মরণ করেছেন এবং তার যে গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো, অর্থাৎ তারেক রহমানের ফেরার এই 3 দিনের সেটিকে বলা হচ্ছে যে তার প্রাইম অ্যাক্টিভিটিস। তারেক রহমান ফেরার দিনে গুরুত্বপূর্ণ কথা আমি দেখতে পাচ্ছি যে আমাদের সামনে থেকে গাড়িটি যাচ্ছে, একটি সাদা গাড়ি যেটি তার ব্যক্তিগত গাড়ি এবং বুলেট প্রুফ গাড়িটি, সেই গাড়িটি করে মাত্রই তিনি অতিক্রম করলেন। এবং আমরা দেখছি যে তারেক রহমান যে গতকাল যেই সবার আগে বাংলাদেশ লেখা বাসে করে তিনি একটি ক্যারাভ্যানে সেটিতে ভ্রমণ করছিলেন, আজকে তার জন্য যেই গাড়িটি আলোচিত বুলেট প্রুফ সেই গাড়ি নিয়ে তিনি যাচ্ছেন। যেটি বলছিলাম যে তিনি ইতিমধ্যেই শাহবাগ মোড় পার হয়ে গিয়েছেন এবং শহীদ শরীফ ওসমান হাদির কবরে তিনি দোয়া মোনাজাত করবেন। এবং বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা জুলাইয়ের সম্মুখ সারির একজন যোদ্ধা এবং পরবর্তীতে জুলাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শহীদ শরীফ ওসমান হাদি এবং জুলাই পরবর্তী সময়ে হাদির যেই ভূমিকা, তার যেই কর্মপরিধি বা তার যেই চিন্তা চেতনা, আর সেটি আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বা যারা স্বাধীনতাকামী মানুষ তাদের চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ছিল হাদি। এবং হাদি যে সহজ সাবলীলভাবে যেই কথাগুলো বলতো দেশের নিয়ে, সার্বভৌমত্বের জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির যে বলিষ্ঠ কণ্ঠস্বর, সেটিও এই 25 তারিখ যখন 300 ফিটে তারেক রহমান অভ্যর্থনা মঞ্চে সেটিও তিনি উল্লেখ করেছেন। শহীদ হাদিকে যেমন তিনি স্মরণ করেছেন, তেমনি আমরা এটিও দেখছি তিনি আধিপত্যবাদী শক্তির যে ষড়যন্ত্র চলছে সেটিও তিনি উল্লেখ করছেন। এবং আজকে এই শহীদ শরীফ ওসমান হাদির অবস্থানকে কেন্দ্র করে যখন আমরা শাহবাগে মোড়ে আছি, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে এখানে ইনকলাব মঞ্চের যেটি প্রতিষ্ঠাতা ওসমান হাদি, তার এই ইনকলাব মঞ্চের পক্ষ থেকে এখানে কর্মসূচি গতকালকে থেকেই পালন করা হচ্ছিল। এবং যেহেতু তারেক রহমান এই শরীফ ওসমান হাদিকে তার কবর জিয়ারত করতে আসবেন, সেহেতু যা ইনকলাব মঞ্চে যারা নেতাকর্মী রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তারা আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন। তারা ঘোষণা দিয়েছেন যে তারেক রহমানের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয় বা তিনি যাতে সহজেই শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে পারেন, সেজন্য তারা আপাতত আজিজ সুপার মার্কেটে সেখানে অবস্থান নিয়েছেন। এবং কিছুক্ষণের মধ্যেই যখন তারেক রহমান চলে যাবেন এই জায়গা থেকে, তিনি নির্বাচন কমিশনে তিনি ভোটার হতে যাবেন, তখন আবার ইনকলাব মঞ্চের কর্মী সমর্থক নেতাকর্মীরা তারা এই পুনরায় শাহবাগে এসে অবস্থান করবে। এবং একটি বড় ধরনের একটি প্রোটোকলের মধ্য দিয়ে তারেক রহমানকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আমরা বরাবরের মতোই দেখছি যে সেনা সদস্যদের বহর রয়েছে, র্যাব সদস্যদের, পুলিশ সদস্যদের, আর্ম পুলিশ ব্যাটালিয়ান, এপিবিএন সদস্যদের বহর রয়েছে এবং বিএনপির যে নির্দিষ্ট নিরাপত্তা বাহিনী সিএসএফ, সেই সকল সদস্যরা রয়েছে। সকাল থেকেই আমরা ছাত্রদলের নেতাকর্মীদের এখানে ভিড় জমাতে দেখেছি এবং আজকে মূলত বিএনপির ছাত্রদল ছাড়া বিএনপির অন্য কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আমরা আসলে দেখতে পাইনি। এবং পুরো শাহবাগের এই চত্বরটিতে ছাত্রদলের নেতাকর্মী থেকে শুরু করে শরীফ ওসমান হাদির যে কবর রয়েছে, সেই কবরের মুখ পর্যন্ত, অর্থাৎ সেই কবরে প্রবেশ করার যে ফটকটি রয়েছে সেই পর্যন্ত পুরো রাস্তাটি ছাত্রদলের নেতাকর্মীরা তারা দলের জাতীয় পতাকা এবং বাংলাদেশের জাতীয় পতাকা তারা নাড়িয়ে তারেক রহমানকে অভ্যর্থনা জানাচ্ছেন। এবং ছাত্রদলের যারা এখানে এসেছেন তারাও বলছেন যে ওসমান হাদি যে আদর্শ লালন করত, ওসমান হাদির যে ভূমিকা ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, বা তিনি বাংলাদেশের এই যে কালচারাল এস্টাবলিশমেন্ট, অর্থাৎ সাংস্কৃতিক অঙ্গনীয় ফেসিবাদীকরণের যে আলোচনা নানান সময় এসেছে, সেই জায়গা থেকে শরীফ ওসমান হাদির যে বলিষ্ঠ ভূমিকা এবং তিনি রাজনীতির যে একটি গুণগত পরিবর্তন করতে চেয়েছেন, সেটি তার কর্মের মধ্যেও দেখেছি। খুব স্বভাবতই আমরা দেখেছি যে তিনি মুড়ি বাতাসা দিয়ে নির্বাচনী প্রচারণা করতেন এবং এটিও মানুষ খুব স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছে। কারণ একজন প্রার্থী এই যে মুড়ি বাতাসা দিয়ে রাজনীতিকে মানুষের এতটা কাছে নিয়ে যাওয়ার যে ভাবনা চিন্তা, এই বিষয়টি ওসমান হাদির সবচেয়ে বেশি আলোচিত হচ্ছিল। মানুষকে তার কাজ, তার বক্তব্য, আলোচনা
ভীষণভাবে আকৃষ্ট করছিল। এবং ছাত্রদলের নেতাকর্মীরা আমরা দেখছি যে হাদির নামে তারাও স্লোগান দিচ্ছিল, যে তারা বলছিলেন যে আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, এই ধরনের স্লোগান আমরা তাদের দিতে দেখেছি। এবং হাদির রক্ত বৃথা যেতে দিব না, এই স্লোগানও ছাত্রদলের যারা এখানে নেতাকর্মী এসেছেন, কর্মী সমর্থকরা তারা দিচ্ছিলেন। এবং একই সাথে আমরা দেখেছি যে শুধুমাত্র ছাত্রদলের এই নেতাকর্মীই নয়, এখানে সাধারণ মানুষের একটি অংশগ্রহণ আমরা দেখেছি। বিশেষ করে আমি যদি ব্যক্তিগতভাবে কয়েকজনের সাথে এখানে কথা বলেছি, তারা তারেক রহমানকে দেখতে এসেছেন। কেউ আমি এরকম তিন পরিবারকে পেয়েছি যারা তারেক রহমানকে দেখার জন্য তাদের বাচ্চা নিয়ে এসেছেন। এবং যেহেতু তুলনামূলক আজকে কিছুটা ভিড় কম, নেতাকর্মীদের যে সমাগম সেটি তুলনামূলক কম, সেজন্যই মূলত আজকে এই যেটি বলছিলাম যে বিভিন্ন পরিবারের সদস্যরা তারা সেই সুযোগটি কাজে লাগাতে এসেছেন। এবং ইতিমধ্যেই শহীদ শরীফ ওসমান হাদির কবরে তারেক রহমান পৌঁছে গিয়েছেন এবং সেখানেই তিনি শহীদ ওসমান হাদির জন্য দোয়া করবেন। দোয়া করার পর তিনি এখান থেকে বেরিয়ে আবার নির্বাচন কমিশন অফিসে যাবেন, সেখানে তিনি ভোটার হবেন। হাদির যেই রাজনীতিতে তার যেই ত্যাগের জায়গাটি, এবং এই বিষয়টি আলোচনা ছিল যে নির্বাচনকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বানচাল করার জন্যই হাদির মতো একজন বিপ্লবীকে এমন বলিষ্ঠ কণ্ঠস্বরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিএনপির পক্ষ থেকেও এই কথাগুলো বারংবার বলা হয়েছিল এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও বলা হচ্ছিল। কিন্তু আমরা দেখলাম যে হাদির এই শহীদ হওয়ার পরে সব দল মত নির্বিশেষে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, অন্যান্য রাজনৈতিক যারা দলগুলো ছিল, সবাই ঐক্যবদ্ধ হয়ে হাদির হত্যার বিচার চাইলেও সেই বিচার দৃশ্যমান কোনো অগ্রগতি এখন পর্যন্ত হয়নি। এবং সেই অগ্রগতি না হওয়ার কারণে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছে এবং তারা যেটি বলছিলাম যে তারেক রহমান চলে গেলে, যেহেতু এখন তারা আজিজ সুপার মার্কেটের সামনে আছেন, আবার ওই শাহবাগের মোড়ে এসে অবস্থান করবে। ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানেও আমরা সেই বিষয়টি দেখছিলাম, তারাও হাদি হত্যার যে বিচার, সেই হত্যার বিচার চাচ্ছেন এবং সেটি যাতে দ্রুত কার্যকর করা হয় সেই কথাটিও বলছেন। এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে, তারেক রহমান তার যে অভ্যর্থনা বক্তব্যে হাদির কথা উল্লেখ করেছেন, বিএনপির নেতাকর্মীরা সেটি গুরুত্বপূর্ণ একটি বার্তা তাদের কাছে দেওয়া হচ্ছে। এবং ছাত্রদলের নেতাকর্মীরা বলছিলেন যে এর মধ্য দিয়ে তার দলের নেতা তারেক রহমান, যার নেতৃত্বে তারা রাজনীতি করছেন বা ভবিষ্যতেও করবেন, সেই জায়গা থেকে এই হাদিকে হত্যার মধ্য দিয়ে বা যেই বার্তা রাজনীতিতে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল এবং তারেক রহমানের অভ্যর্থনা মঞ্চে তিনি হাদিকে উল্লেখ করে যেই বক্তব্য দিয়েছেন, সেটি বাংলাদেশের রাজনীতির জন্য একদিন গতিপথ তিনি নির্ধারণ করবেন। এবং এই জায়গা থেকে আমরা দেখছি যে তিনি ইতিমধ্যেই সেই ওসমান হাদিকে স্মরণ করার জন্য তার কবরের জিয়ারত করার উদ্দেশ্যে তার মুখে প্রবেশ করছেন এবং সেই প্রবেশ মুখে রয়েছেন আমাদের সহকর্মী সাদাত অব্র। আমরা অব্রর কাছে চলে যাব। অব্র, আপনি একটু বলবেন যে তারেক রহমান ইতিমধ্যে হাদির এই যে কবর প্রাঙ্গণ রয়েছে সেখানে প্রবেশ করেছে কিনা বা সেখানের অবস্থাটা কি একটু জানাবেন। আছি আর এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান এখানে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তার গাড়িটি এসে ঠিক যেই প্রবেশদ্বার আছে সেখানে তিনি প্রবেশ করবেন। কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি তার যে সাদা গাড়ি, সেই সাদা গাড়িতে কিন্তু হচ্ছে ফুলের যে শুভেচ্ছা সেটি কিন্তু দেওয়া হয়েছে। আমরা দেখছি সাদা গাড়ি নিয়ে তিনি কিন্তু হচ্ছে এই যেখানে শায়িত আছে জুলাইয়ে গণঅভ্যুত্থানের অন্যতম অংশীদার এবং একই সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অংশ নেওয়া অন্যতম একজন ব্যক্তি শহীদ ওসমান হাদি, তার কবরে কিন্তু সম্মান ও শ্রদ্ধা নিবেদন করতে, দোয়া মোনাজাত করতে কিন্তু তিনি এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি তিনি তার যেই সাদা গাড়ি সাথে কিনে আনা হয়েছে।
আর গাড়িতে আমরা দেখছি ফুলের যেই শুভেচ্ছা, অনেকেই ফুল ছিটিয়েছেন, সেই ফুলের শুভেচ্ছা নিতে আমরা এই মুহূর্তে দেখছি তাকে আমরা দেখতে পাচ্ছি তিনি হাত নেড়ে সবাইকে কিন্তু অভিবাদন কিন্তু জানাচ্ছেন। এই মুহূর্তে হাত নাড়তে আমরা লক্ষ্য করছি এবং গাড়িটি আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি পুরো যেই সমাধিস্থল তার আশেপাশে কয়েক হাজার মানুষ, সেই কয়েক হাজার মানুষ কিন্তু হচ্ছে এই মুহূর্তে এখানে উপস্থিত এবং তার সাথে সাথে এই যে জুলাই আন্দোলন, গণঅভ্যুত্থান এবং তার পরবর্তীতে নির্বাচনের ঠিক তফসিল ঘোষণার উপরে গুলি চালানো হয় এবং হত্যা করা হয় তাকে, এই ঘটনার কিন্তু যে তেমনি কিন্তু হচ্ছে এখানে আমরা লক্ষ্য করছি মানুষ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু আজকের দিনে শিক্ষার্থীদের আমরা রহমান ইতিমধ্যেই তিনি আমরা দেখছি যে তার গাড়িতে ফুল দিয়ে নেতাকর্মীরা অভ্যর্থনা জানাচ্ছিলেন এবং তিনি ইতিমধ্যেই শহীদ শরীফ ওসমান হাদির যে কবর সেখানে তিনি প্রবেশ করেছেন এবং এই যে শরীফ ওসমান হাদির যেটি বলছিলাম যে শরীফ ওসমান হাদির যে কর্ম, তিনি জুলাইয়ের পরে সবচেয়ে বেশি আলোচনা আসে। জুলাই যেমন তার ভূমিকা ছিল এবং জুলাই পরবর্তী সময়ে তার কাজ, তার চিন্তা, তার চেতনা বা তার যে আদর্শ সেগুলো সাধারণ মানুষকে ব্যাপকভাবে আকৃষ্ট করেছে এবং সেটি বিএনপি বরাবরই বিএনপির বিরুদ্ধে বিএনপি দাবি করছে যে বিএনপি জুলাইকে ধারণ করে না বা এই ধরনের একটি অপপ্রচার বিএনপিকে নিয়ে হয় বা বিএনপি নিয়ে করা হয়। এই আলোচনাও কিন্তু বিএনপির নেতারা বিভিন্ন বক্তব্য বিবৃতিতে বলেছেন যে তাদেরকে নিয়ে এই ধরনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে বা সেটি করা হচ্ছে। সেই জায়গা থেকে তারেক রহমানের আজকে এই শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসা একটি বার্তা দেওয়া, সেই বার্তাটি হচ্ছে যে বিএনপি জুলাইকে ধারণ করতে চায় বা জুলাইয়ের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি কাজ করবে এবং বিএনপি সেখানে প্রতিশ্রুতিবদ্ধ। মূলত শরীফ ওসমান হাদির এখান দিয়ে আসার মধ্য দিয়ে বিএনপি শীর্ষ নেতার সেই বার্তাটি আসলে দেওয়া হচ্ছে এবং যারা এখানে এসেছেন ছাত্রদলের নেতাকর্মীরা, আমরা কিছুক্ষণ দেখলাম, এতক্ষণ বলছিলাম যে শুধুমাত্র ছাত্রদলের নেতাকর্মীরা ছিল, এর বাহিরে আমরা মাত্রই দেখলাম যে ছাত্রদল বিএনপির যে অন্য অঙ্গ সংগঠন রয়েছে স্বেচ্ছাসেবক দল, তাদের একটি বড় মিছিল এখানে এসে জড়ো হয়েছে। যেহেতু তিনি নির্বাচন কমিশনে ভোটার হতে যাবেন, তাকে সেই পদটুকু অভ্যর্থনা দেওয়ার জন্যই নেতাকর্মীরা বলছেন যে তারা মাত্র এসেছেন, এতক্ষণ এটি ছাত্রদলের দখলেই ছিল এই জায়গাটিকে। যেটি বলছিলাম যে তারেক রহমানের এই শহীদ ওসমান হাদির কবর জিয়ারত আসার মধ্যে এক ধরনের রাজনৈতিক তাৎপর্যও দেখছে নেতাকর্মীরা। যেহেতু বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন থেকে নানান সময় দাবি করা হচ্ছিল যে বিএনপিকে জুলাই ধারণ করতে চায় না, বা আমরা যখন ঐকমত্য কমিশনের আলোচনা দেখেছি সেখানেও কিন্তু নানান ধরনের আলোচনা সামাজিক পরিসরে যেমন দেখেছি, রাজনৈতিক পরিসরেও দেখেছি যে এবং সেটি নিয়ে বিএনপি তো দাবি করা হচ্ছিল যে তাদের নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে যে তারা সংস্কার চায় না বা জুলাইয়ে যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, নতুন প্রজন্ম যেই বাংলাদেশ দেখতে চাচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে, সেই জায়গা থেকে বিএনপি সরে আসছে কিনা সেই আলোচনার জবাব হিসেবেই মূলত তারেক রহমান আজকে ওসমান হাদির কবর জিয়ারত করতে আসছেন এমনটি মনে করছেন বা এই বিষয়টিকে এইভাবেও ব্যাখ্যা করছেন এখানে যারা নেতাকর্মী এসেছেন তারা। এবং যারা রাজনীতিবিদ রয়েছেন অথবা রাজনৈতিক বিশ্লেষক, তাদের আলোচনায় কিন্তু আমরা এই বিষয়গুলো দেখেছি। এবং কিছুক্ষণ আগে এটিও বলার চেষ্টা করছিলাম যে তারেক রহমানের যে 3 দিনের কর্মসূচি, প্রথম দিন তিনি অভ্যর্থনা নিলেন, মাকে দেখতে গেলেন, এর পরের দিন তিনি তার বাবার কবর জিয়ারত করলেন, সবার স্মৃতিসৌধে গেলেন, আজ তৃতীয় দিনে তার এই গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে তিনি ভোটার হবেন এবং ভোটার হওয়ার আগ মুহূর্তে যেহেতু তিনি এতদিন ভোটার ছিলেন না,
তার ভোটাধিকার একটু কেড়ে নেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে নাগরিক হিসাবেও এবং একজন রাজনৈতিক কর্মী দলের নেতা হিসেবে তিনি ভোটার হওয়ার আগ মুহূর্তে এরকম জুলাইয়ের একজন নেতা এবং তিনি জুলাই পরবর্তীতে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা, যাকে শহীদ হতে হয়েছে, তেমন একজন নেতার কবর জিয়ারতের মাধ্যমে তিনি ভোটার হতে যাচ্ছেন, সেটিকে তারা বলছেন যে এটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারেক রহমান স্বয়ং এই জুলাইকে ধারণ করেন এবং তিনি জুলাইয়ের যে স্পিরিট বলা হচ্ছে, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই অনুযায়ী দেশকে পরিচালনা করতে চান, সেই বার্তাটিতে দেওয়ার জন্যই মূলত তিনি এখানে এসেছেন। এবং আমরা দেখছি যে তার এই জায়গা থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই আবার আমরা শাহবাগ মোড়ের এইখান থেকে তিনি ফিরবেন এবং জিয়ারত শেষে এখান থেকে ফিরেই মূলত তিনি আবার নির্বাচন কমিশন ভবনের দিকে যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনি শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের ভিতরে প্রবেশ করেছেন, জিয়ারত করেছেন এবং জিয়ারত করার পরে তিনি এই সড়ক দিয়েই ফিরবেন। ইতিমধ্যেই নেতাকর্মীরা আবারও পুরো শাহবাগ এই চত্বরটিকে নেতাকর্মীদের উপস্থিতিতে এটিকে পুরো সড়কটি বন্ধ হয়ে গেছে, যদিও গতকাল থেকেই শরীফ ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকলাব মঞ্চ, সেই ইনকলাব মঞ্চের কর্মী সমর্থকরা বিচারের দাবিতে এখানে অবস্থান নিয়েছিল। কিছুক্ষণ পর তারা ফিরবেন এবং আগামী দিনের রাজনীতিতেও এই আজকে তারেক রহমানের শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের আসার একটি প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। সেটি বলা হচ্ছে যেহেতু তরুণদের এবার ভোটের সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে তরুণরা, এবং ভোটের সবচেয়ে বড় ফ্যাক্টর যেহেতু তরুণরা, এবং তরুণরা এই জুলাইয়ের কথাই বারবার বলে আসার ফলত যেটা হয়েছে, বিএনপির জায়গা থেকে একটি শঙ্কার, বা আমরা যখন নেতাদের সাথে বিভিন্ন সময় সংবাদ সংগ্রহকালে কথা বলেছি সেই জায়গা থেকেও দেখছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান তিনি এই যে চত্বরে শহীদ হাদির যে কবর চত্বর, সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামেরও সমাধি রয়েছে। সেই সমাধির এখানে আমরা দেখছি তিনি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে, তিনি কথা বলছেন নেতাকর্মীদের সাথে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার বাম পাশে যে শহীদ শরীফ ওসমান হাদির কবর, সেখানে তিনি যাচ্ছেন এবং নেতাকর্মীরাও তাকে নিয়ে যাওয়ার এখানে যারা রয়েছে, অর্থাৎ প্রোটোকলের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সিএসএফ সদস্যরা, তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পাখির চোখে আপনারা সেটি দেখতে পাচ্ছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যেই এখানে দোয়া মোনাজাত পরিচালনা করবেন। এবং যেটি বলার চেষ্টা করছিলাম ইতিমধ্যে, এই তারেক রহমানের আজকের শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে ভোটের মাঠেও এর যে একটি প্রভাব সেটি পড়বে, যেহেতু তরুণ ভোটাররা এখন একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এবং আগামী দিনে কারা সরকার গঠন করছে, কারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে, সেই নির্ধারণ কিন্তু তরুণ ভোটারদের মধ্য দিয়েই হবে। এবং তরুণদের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তৈরি হয়েছে, সেটিও বাংলাদেশের একটা অবিস্মরণীয় ঘটনা। কারণ বলা হচ্ছিল যে এই জুলাইয়ের আগে আমরা নানা সময় এই আলোচনা, রাজনীতিবিদ থেকে শুরু করে যারা সমাজ বিশ্লেষণ করেন বা রাজনীতি নিয়ে লেখালেখি করেন, বিশ্লেষণ করেন, তাদের মধ্যেও এই আলোচনাটি সবচেয়ে প্রবল ছিল যে এখন এই জেনারেশনের যাদেরকে বলা হয় জেন-জি, তারা এক ধরনের রাজনীতি বিমুখ, দেশ নিয়ে বা মানুষ নিয়ে তাদের চিন্তার জায়গাটা আসলে খুবই সীমিত। এই ধরনের সমালোচনা কিন্তু জেন-জিদের নিয়ে ছিল, কিন্তু জুলাই বিপ্লবের মধ্য দিয়ে রাজনীতির যে পরিবর্তন এবং এই জেন-জি বা তরুণ প্রজন্মের যে চিন্তার পরিবর্তন, সেটিও বিপুল আকারে আমরা প্রত্যক্ষ করেছি। সেই জায়গা থেকেই আমরা দেখছি যে তিনি এখানে ফুল দিয়েছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান, এবং শ্রদ্ধা জানানো শেষে তিনি দোয়া মোনাজাত পরিচালনা করছেন। এখানে তার সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছে, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ স্যার রয়েছেন। অর্থাৎ তিনি, আমরা দেখছি যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিএনপির সিনিয়র নেতারা, যাদের কথা বলছিলাম যে রুহুল কবির রিজভী এখানে রয়েছে, সালাউদ্দিন আহমেদ রয়েছে এবং রফিকুল ইসলাম বকুল রয়েছেন, ছাত্রদলের নেতাকর্মীরা এখানে রয়েছেন এবং তিনি মোনাজাত পরিচালনা করছেন শহীদ শরীফ ওসমান হাদির জন্য। ইতিমধ্যেই তারেক রহমান মোনাজাত করছেন, দোয়া করছেন
এবং নিশ্চয়ই আমরা পরবর্তীতে সেখানে কি দোয়া পরিচালনা হয়েছে, তারা দোয়া করছেন সেটি জানা যাবে। এবং দেখছি যে বিএনপি সিনিয়র নেতা সহ তারেক রহমান এবং এখানে উপস্থিত সংশ্লিষ্ট যারা রয়েছে, ছাত্রদলের নেতৃবৃন্দ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ রয়েছে, কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ রয়েছে এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য যাদের কথা বলছিলাম, আমরা সালাউদ্দিন আহমদকে দেখলাম এবং রুহুল কবির রিজভীকে দেখলাম, সিনিয়র যুগ্ম মহাসচিব, ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক দেখলাম, বিএনপির রকিবুল ইসলাম বকুল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারা এই মুহূর্তে মোনাজাত সম্পন্ন করছেন। এবং মোনাজাত করার আগে আমরা দেখলাম যে ফুল দিয়ে শহীদ শরীফ ওসমান হাদির কবর শ্রদ্ধা জানিয়েছেন সমাধিতে এবং এর পরেই মোনাজাত পরিচালনা হচ্ছে। এবং এর পাশে যদি আরেকটি বিষয় বলি, যে যেটি তরুণদের কথা নিয়ে আলোচনা করছিলাম, যে এই আলোচনার জায়গা থেকে তরুণরা রাজনীতি সচেতনতা তাদের যে তৈরি হয়েছে এবং দেশ নিয়ে তাদের যে ভাবনা, সেই ভাবনার একটি বড় পরিবর্তন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে হয়েছে। এবং এই ভাবনার পরিবর্তন হওয়ার ফলেই বিএনপি যে তার কর্মসূচি, সেটি দেখছি যে আমরা তারুণ্য নির্ভর কর্মসূচি দিচ্ছে। এবং যেহেতু বাংলাদেশের দীর্ঘ ফেসিবাদের পরে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির একটি আমূল পরিবর্তন হয়েছে, সেই জায়গা থেকে তরুণদের আকাঙ্ক্ষা এবং জুলাইয়ের যে চেতনা, সেটিকে যাতে বিএনপি ধারণ করে কাজ করে, সেই বার্তাটি দেওয়ার জন্য এবং বিএনপি যে জুলাইকে ধারণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তরুণদের যে কমিটমেন্ট বা তরুণদের দেশের প্রতি জুলাইয়ের মধ্য দিয়ে তাদের যে ভূমিকা তারা আবারও দেখিয়েছেন বিগত সময়ের মতো। এবং এবার এই সর্বোচ্চ পর্যায়ে তরুণরা অংশগ্রহণ করেছেন এবং সেই জায়গায় আমরা দেখিয়েছি যে সহস্রাধিক তরুণ ছাত্র যুবা তারা শহীদও হয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। এই সামগ্রিক বিষয়গুলোকেই ধারণ করে বিএনপি আগামী দিনের রাজনীতি করতে চায়। বিএনপি সরকারে গেলে সেই বিষয়গুলো মাথায় রেখেই, বিবেচনায় রেখেই তারা রাষ্ট্র পরিচালনা করবে। সেই বার্তা দেওয়ার জন্যই আজকে তারেক রহমানের শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের যে উদ্দেশ্যে এসেছেন, সেই বার্তাটি দিচ্ছেন। এটি ছাত্রদলে যারা এখানে এসেছেন বা বিএনপি যেটি বলছিলাম, পরবর্তীতে অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন, তারা মনে করছেন এবং রাজনৈতিক বোদ্ধারা যারা রাজনীতি নিয়ে ভাবেন, রাজনীতি নিয়ে কথা বলেন, তারাও কিন্তু এই বিষয়টি বলছেন। এবং আমরা দেখছি যে তিনি এখানে দোয়া পরিচালনা করছেন। দোয়া পরিচালনার প্রায় শেষ পর্যায়ে আমরা বলতে পারি যে তিনি চলে এসেছেন এখানে। দীর্ঘক্ষণ ধরে এখানের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের যিনি খতিব, তিনি দোয়া পরিচালনা করছেন এবং অন্যরা শহীদ শরীফ ওসমান হাদির সমাধির সামনে দাঁড়িয়ে তারা মোনাজাতরত অবস্থায় আছেন। এবং আমরা দেখলাম যে মোনাজাত মাত্রই শেষ হয়েছে, মোনাজাত পরিচালনা শেষ হয়েছে এবং এখানে তারেক রহমান বের হয়ে আসবেন। এই মোনাজাতে অংশ নিয়েছিলেন বিএনপির সিনিয়র নেতারা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ছাত্র দলের নেতারা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা সহ কেন্দ্রীয় নেতারা এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে আমরা দেখতে পাচ্ছি। দোয়া পরিচালনা ইতিমধ্যে শেষ হয়েছে এবং দোয়া পরিচালনার শেষে তিনি এই শহীদ শরীফ ওসমান হাদির যে সমাধি, সেই সমাধি থেকে বের হবার প্রস্তুতি নিচ্ছেন। এবং এই সমাধি থেকে বের হয়ে তিনি শাহবাগ হয়ে যেই সড়কে তিনি গিয়েছেন, এই পথ ধরেই আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে যাত্রা করবেন এবং তিনি আজকে ভোটার হবেন। তার এই কিছুক্ষণ আগে এই বিষয়টি আলোচনার চেষ্টা করছিলাম যে তিনি যে ভোটার হচ্ছেন এবং ভোটার হওয়ার আগে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়েও এক ধরনের রাজনৈতিক বার্তা দেওয়া হচ্ছে বলে মনে করছেন এখানে যারা বিএনপির নেতাকর্মী, ছাত্রদলের কর্মী সমর্থক যারা এসেছেন তারা। এবং এর মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতি, ছাত্রদলের বা বিএনপি এবং এই বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের যে রাজনীতিগুলো রয়েছে, বিএনপি যদি সরকার গঠন করতে পারে তখন দেশ পরিচালনা করা হবে, সেখানে তরুণদের সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হবে। এই জুলাইয়ের যে ভাবনা, তরুণরা আমরা দেখেছি জুলাইয়ের সময় নানান ধরনের গ্রাফিতি তারা দেয়ালে দেয়ালে লিখেছেন, তারা কী ধরনের দেশ চান, তারা দেশের শাসন ব্যবস্থা কেমন চান, সেই সব বিষয়গুলো তারা ছবি এঁকে দেয়াল লিখনের মাধ্যমে তাদের যে চিন্তা, তাদের যে মননের যে ভাবনা দেশ নিয়ে, সেগুলো আমরা দেখেছি জানান দিয়েছে। এবং এই বিষয়টিকে বিএনপি ধারণ করতে চায় বলেই বিএনপির
সর্বোচ্চ নেতা তারেক রহমান, যিনি বিএনপিকে এখন নেতৃত্ব দিচ্ছেন এবং বিএনপির পক্ষ থেকে ধরা হচ্ছে যিনি আগামী দিনের বিএনপি সরকার গঠন করলে তিনি প্রধানমন্ত্রী হবেন, এমন একজন নেতার এই শরীফ শহীদ ওসমান হাদির কবরে জিয়ারত করা আসার মধ্যে এই রাজনৈতিক তাৎপর্য দেখছেন। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সাথে যারা শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করছেন তারাই আবার যুক্ত হয়েছেন এখানে। জাতীয় কবির, যেহেতু বলছিলাম যে শহীদ শরীফ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাদের কবর দুটি পাশাপাশি এবং প্রথমে শরীফ হাদির কবর তিনি জিয়ারত করলেন এবং এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করলেন। জিয়ারত শেষে তিনি কিছুক্ষণের মধ্যেই বের হবেন এবং তার যে নিরাপত্তায় নিশ্চিতে আমরা দেখেছি যে কয়েক স্তরের নিরাপত্তা এখানে নেওয়া হয়েছে। এখানে সেনা সদস্যরা যেমন রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাগুলো রয়েছে এবং তারা একটি মানব ঢাল তৈরি করে কিন্তু তার যে নিরাপত্তা সেটি নিশ্চিত করছে। তারেক রহমান তার যে গাড়ি, সাদা গাড়িটি রয়েছে যেটি বুলেট প্রুফ গাড়ি, তিনি এই 2 দিন 25 তারিখ এবং 26 তারিখ অর্থাৎ গত 2 দিন তার যে কর্মসূচিগুলো ছিল সেগুলো সবার আগে বাংলাদেশ লেখা লাল রঙের যে ক্যারাভানটি রয়েছে সেই ক্যারাভানে তিনি করেছিলেন এবং আজকেই প্রথম তার যেই ব্যক্তিগত গাড়িটি নিয়ে আলোচনা হচ্ছিল সেই গাড়িটি নিয়ে তিনি বের হয়েছেন, বুলেট প্রুফ সেই সাদা গাড়িটি। আমরা দেখতে পাচ্ছি যে তিনি বের হয়েছেন এবং যেটি বলছিলাম যে আজকেই তিনি প্রথম তার যে ব্যক্তিগত গাড়ি, বুলেট প্রুফ সাদা গাড়িটি, সেটি আমরা দেখতে পাচ্ছি। শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন এবং এরপর তিনি আমরা দেখলাম যে বের হচ্ছেন এবং এই বের হয়ে তিনি নির্বাচন কমিশন যেটি আগারগাঁয়ে সেখানে যাবেন ভোটার হতে এবং তাকে চারদিকে আমরা দেখছি যে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঘিরে ধরেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেখানে বিএনপি সিনিয়র নেতারা রয়েছে এবং তারেক রহমানের যে ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সিএসএফ সদস্যরা তারা রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সবগুলো সংস্থাই আসলে তার নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন এবং তিনি বের হয়ে যাচ্ছেন। আমরা এটিও দেখতে পাচ্ছি যে এই শহীদ শরীফ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি প্রাঙ্গণ, সেই সমাধি প্রাঙ্গণ থেকে ইতিমধ্যেই তিনি বের হয়েছেন এবং তার যে ব্যক্তিগত গাড়িটি রয়েছে সেই গাড়িটিও আমরা দেখেছি। আজকেও তিনি ফুলেলো ভালোবাসায় সিক্ত হয়েছেন। তার গাড়ির চারদিকে আমরা দেখছি যে ফুল ছিটিয়ে দিয়েছেন নেতাকর্মীরা এবং তিনি আজকেও হাত নাড়িয়ে যেমন অভিবাদন জানাচ্ছেন এবং দোয়া চাচ্ছেন নেতাকর্মীদের কাছে। আজকেও তিনি দোয়া চেয়েছেন হাত নাড়িয়ে অভিনন্দন জানানোর পাশাপাশি এবং তার এই যে যাত্রা আমরা দেখছি যে তিনি 3 দিন ধরেই তার যে কর্মসূচি নির্ধারিত সেটি বাস্তবায়ন করে যাচ্ছেন এবং তার যে হাস্যোজ্জ্বল মুখ, সেই মুখ নিয়ে তিনি নেতাকর্মীদের হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন। তাকেও নেতাকর্মীরা হাত নাড়িয়ে আজকে আমরা দেখলাম তার গাড়িতে ফুল ছিটিয়ে এবং তার গাড়ির ছাদে এবং গাড়ির সামনের যে অংশটি রয়েছে সেই অংশে ফুল ছিটিয়ে নেতাকর্মীরা তাকে আজকেও বরণ করে নিয়েছে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে বের হওয়ার জন্য ইতিমধ্যেই তিনি আবারও যাত্রা করছেন এবং যেহেতু নেতাকর্মীদের একটি উপস্থিতি এখানে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের অংশটিতে ছাত্র দলের বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছেন এবং তাদের এই ভিড় ঠেলে নিরাপত্তা কর্মীদের আমরা 2 দিন দেখেছি, শুক্রবার এবং শনিবার, এই এবং শুক্রবার সেই জায়গা থেকে
নেতাকর্মীদের ভিড় ঠেলে তার নিরাপত্তার নিশ্চিতের জন্য কিংবা তার যে গাড়িবহরটি রয়েছে সেই গাড়িবহরটিকে নিয়ে যাওয়ার জন্য যথারীতি আইন শৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হচ্ছিল। যথারীতি আজকেও আমরা সেই অবস্থা দেখছি, যদিও আজকে তার বহরে গাড়ির সংখ্যা কিছুটা কম বলেই আমাদেরকে মনে হয়েছে। শুধুমাত্র তার নিরাপত্তা যারা নিয়োজিত রয়েছে সেই সকল গাড়িবহর দেখছে। এবং গত দুদিন মূলত বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা তার গাড়িবহরের সাথে ছিলেন তাদের ব্যক্তিগত পরিবহন নিয়ে। ফলত গত দুদিন অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবারে যে গাড়িবহর, সেখানে গাড়িবহরের যে দীর্ঘ সারি সেটি ছিল। আজকে তুলনামূলক সেই জায়গা থেকে কম। এবং এটিও উল্লেখযোগ্য একটি বিষয় যে গতকাল তিনি তার গুলশান এভিনিউর 196 নাম্বার বাড়িটি রয়েছে সেখান থেকে প্রায় 5 মাইলের দূরত্ব জিয়া উদ্যান, যেখানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি রয়েছে, সেখানে আসতে তার দীর্ঘ সময় লেগেছে নেতাকর্মীদের ভিড় ঠেলে। আজকে সেই জায়গা থেকে তুলনামূলকভাবে যেহেতু নেতাকর্মীদের কেউ আমরা এখানে এসে কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বললাম, তারা বলছেন যে তাদেরকে এক ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে যাতে ভিড় না করা হয়, জনদুর্ভোগ তৈরি না হয়, সেজন্য তার যাতায়াত যাতে সহজ করা হয় এবং মানুষের কথা বিবেচনা করে যারা সাধারণ মানুষ রয়েছেন। এবং আজকে সরকারি ছুটি থাকলেও যারা বিভিন্ন বেসরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন বা অন্যান্য পেশায় যুক্ত রয়েছেন সরকারি পেশা ছাড়া, তাদের অফিস যাতায়াতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন করতে না হয় সেই বিষয়টি বিবেচনায় রাখার জন্য নেতাকর্মীদের আহ্বান রেখেছেন। এবং আজকেও তিনি গাড়ির সামনে বসে আমরা দেখছি যে তিনি হাত নাড়িয়ে যথারীতি সেই প্রথম দিন এবং দ্বিতীয় দিনের মতো অভিবাদন জানাচ্ছেন নেতাকর্মীরা। এবং নেতাকর্মীরা হাত নাড়িয়ে ফুল ছিটিয়ে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। নেতাকর্মীরা বিশ্বাস করছেন যে তারেক রহমানই আজকে ভোটার হবেন, এটিও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে ধরা হচ্ছে। এবং বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির তিনি নেতৃত্ব দিচ্ছেন এমন একজন নেতার বা এমন একজন ব্যক্তিও তিনি ভোটাধিকার হারিয়েছিলেন। এবং 17 বছর পর তার রাজস্বিক এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন করবে বলে বিএনপি নেতাকর্মীরা মনে করছেন। এবং এই ভোটার হওয়ার মধ্য দিয়ে বিএনপি নেতাকর্মী এটিও স্মরণ করছেন যে বাংলাদেশ যে একটি দীর্ঘ অন্ধকার যুগে ছিল, ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে আসতে ছাত্রদল বা এখানে যারা অংশ নিয়েছেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, আমরা স্বেচ্ছাসেবক দলকে দেখছি, যুব দলের নেতাকর্মীকেও আমরা এখানে দেখেছি, তারা বলছেন যে এর মধ্যেও তাদের এই দীর্ঘ লড়াই সংগ্রামে তারেক রহমানের জন্য তাদের রক্ত ছিল, তাদের ঘাম ছিল। তাদের অনেক নেতাকর্মীরা গুমের শিকার হয়েছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, কেউ পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেউ ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা কেউ পেশাগত দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিএনপির এখানে যারা জড়ো হয়েছেন অধিকাংশ নেতাকর্মীরা বলছেন তারা তাদের এই দীর্ঘ 15.5 বছর যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন সেখানে তাদের মূল লক্ষ্য ছিল তাদের নেতাকে দেশে ফিরে আনা। এবং তারা এই 17 বছর পরে সফল হয়েছেন তাদের নেতাকে দেশে ফিরে আনতে। সেই জায়গাটি বলছেন জুলাইয়ের যেমন ভূমিকা নেতাকর্মীদের ছিল, একই সাথে এই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থক তাদের ভূমিকা ভীষণভাবে ছিল। তাদের নেতাকে তাদের সংগ্রামের মধ্য দিয়েই ফিরিয়ে এনেছেন। এবং সেই অন্ধকার যুগের কথাও তারা মনে করছেন যে বাংলাদেশের এমন রাজনীতি আর কখনো ফিরে না আসুক। তারেক রহমানের যে ভোটাধিকার সেটিও কেড়ে নেওয়া হচ্ছিল এবং তিনি নতুন করে আজ ভোটার হচ্ছেন, সেই বিষয়টিকে তারা স্মরণ করছেন এবং এটিকে অত্যন্ত তাৎপর্যমূলক একটি ঘটনা বলছেন। আজকে যেহেতু নির্বাচন কমিশনে গিয়ে তিনি ভোটার হবেন, যেহেতু তিনি এবার সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রথমবারের মতো তারেক রহমান নির্বাচন করছেন এবং ব্যক্তি হিসেবে প্রার্থী হিসেবে এটিও তার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ তিনি তার প্রার্থী ঘোষণা করা হলেও সে সময় অনিশ্চয়তা ছিল নানান। আমরা এটিও দেখেছি যে যখন বিএনপি তার সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে যারা ধানের শীষের প্রতীকে লড়বে, যখন 236 জনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে সেখানে তারেক রহমানের নামও ছিল। এবং এরপরেও নানা আলোচনা ছিল যে তারেক রহমান তিনি দেশে ফিরবেন কিনা, যেহেতু তিনি ভোটার হয়েছেন কিনা। এবং এই আলোচনাগুলো রাজনৈতিক পরিসরে আমরা দেখেছি হয়েছে নানান পর্যায়ে, যে তারেক রহমান তিনি ভোটার হয়েছেন বা যেটি বাংলাদেশের দূতাবাস রয়েছে সেই দূতাবাসের মাধ্যমে তিনি ভোটার হয়েছেন কিনা অথবা হয়েছেন হয়নি, এই ধরনের নানা আলোচনা সমালোচনা তাকে ঘিরে ছিল। সবশেষ তিনি যখন দেশে ফিরছিলেন পারছিলেন না,
সেটি তিনি কেন পারছিলেন না তার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট করেছেন। তখনও নেতাকর্মীদের মধ্যে এক ধরনের শঙ্কার জায়গা আমরা দেখেছি সংবাদ সংগ্রহকালে, যেহেতু তাকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ আজকে এই শহীদ শরীফ ওসমান হাদির এখানে তিনি জিয়ারত করতে আসছেন এবং জিয়ারতের পরবর্তী সময়ে ব্যক্তি তারেক রহমান এবং রাজনৈতিক কর্মী তারেক রহমান কিংবা যাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসাবে ধরা হচ্ছে বিএনপি বা অনেকেই সেই ভাবনাটি ভাবার একটি অবকাশ পাচ্ছেন সেই জায়গা থেকে, অথবা ধরা হচ্ছে যে বিএনপির সর্বোচ্চ নেতা যিনি এখন বাংলাদেশের অন্যতম বড় দলকে নেতৃত্ব দিচ্ছেন সেই তারেক রহমানের ভোটার হওয়ার আগ মুহূর্তে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করাটি ব্যক্তি তারেক রহমানের যেমন জন্য গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, তিনি জুলাইকে এবং এই বিপ্লবী তরুণ যারা রয়েছে, যারা এই ফেসিবাদ উত্তর বাংলাদেশে বিপ্লবকে জিইয়ে রাখার জন্য নানানভাবে কাজ করে যাচ্ছিলেন, তারা একটি স্বাধীন সার্বভৌম যেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, যেই বাংলাদেশ কোনো আধিপত্যবাদী শক্তি চোখ রাঙাতে পারবে না, যেই বাংলাদেশে আধিপত্যবাদী শক্তি কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, বাংলাদেশের মানুষের যান জীবনের কোনো ক্ষতি করতে পারবে না, বাংলাদেশের মানুষের কোনো রাজনৈতিক অধিকার বঞ্চিত করতে পারবে না, বাংলাদেশের মানুষের স্বাভাবিক জীবনে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারবে না কোনো আধিপত্যবাদী শক্তি। সেই শক্তির বিরুদ্ধেই এই হাদির মতো যারা বিপ্লবী আছে তাদেরকে বিএনপি লালন করবে কিংবা তাদেরকে বিএনপি ক্ষমতায় গেলে বা বিএনপি দল হিসেবে তাদেরকে নিজের মনে করবে, সেই আদর্শকে ধারণ করে বিএনপি আগাবে বা বিএনপি সরকার গঠন করলে রাষ্ট্র পরিচালনা করবে। সেই বার্তাটি দেওয়ার জন্যই মূলত আজকে ভোটার হওয়ার আগ মুহূর্তে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতে করেছেন বলে এখানে নেতাকর্মীরা তারা সেটিকে সেভাবে বিশ্লেষণ করছেন। এর বাহিরে শহীদ শরীফ ওসমান হাদির যেই কর্মযজ্ঞ ছিল, তিনি অল্প সময়ের মধ্যেই ভীষণ জনপ্রিয়তা পেয়েছিলেন। 12 তারিখে যে ঘটনাটি হয়েছে, তিনি ঢাকা 8 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে তিনি লড়ার ঘোষণা দিয়েছিলেন এবং তার যেই নির্বাচনী প্রচারণা আমরা দেখেছি, হাদি খুবই একটি অনাড়ম্বরপূর্ণ প্রচারণা তিনি চালাতেন এবং তিনি মুড়ি বাতাসা দিয়ে তার নির্বাচনী যে প্রচারণা সেটি চালাতেন এবং তিনি যখন নির্বাচনী প্রচারণা চালাতেন কোনো ধরনের আমরা যেই প্রচলিত নির্বাচনী প্রচারণা দেখি সেখানে কর্মী সমর্থকদের একটি শক্তিমত্তা প্রদর্শনের জায়গা আমরা দেখি বা যেটাকে রাজনৈতিকভাবে শোডাউন বলা হয়, সেই শোডাউনের অনেক জায়গায় আমরা নানান সময় দেখি, কিন্তু এই জায়গা থেকেই ওসমান হাদি ব্যতিক্রম ছিলেন। সে কারণেই অল্প সময়ের মধ্যে তরুণদের মধ্যে তার একটি ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছিল এবং তাকে হত্যার পর যে হত্যার উদ্দেশ্যে যে গুলি করা হয়েছিল প্রথমে 12 তারিখে এই পুরান কালভার্ট রোডে বিজয়নগরের রাজধানীর, এরপরেই আমরা দেখেছি যে তরুণরা কিভাবে তার জন্য কেঁদেছে। শুধু তরুণরা না, সব শ্রেণী পেশার মানুষ শহীদ শরীফ ওসমান হাদির জন্য চোখের পানি ঝরেছে এবং এই জায়গাটিকে বিএনপি আসলে চিহ্নিত করতে চায়, সেই চিহ্নিত করেই বিএনপি আগাতে চায়। কারণ এই আলোচনাটি বারংবার এসেছে যে বিএনপি তরুণদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বা তরুণদের চিন্তা চেতনা ভাবাদর্শ সেটি বিএনপি ধারণ করতে পারছে না কিংবা বিএনপি লালন করছে না। এই সমালোচনা বারংবার বিএনপিকে বিদ্ধ করতে হয়েছে এবং এই সমালোচনার পাশাপাশি বিএনপি নেতাদের থেকে এই সব বক্তব্য এসেছে যে বিএনপিকে উদ্দেশ্যপ্রণীতভাবে টার্গেট করে তাদের সম্বন্ধে অপপ্রচার চালানো হচ্ছে বা কোনো পক্ষ গোষ্ঠী এই অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এই আলোচনাও বা এই বক্তব্য বিএনপি নেতারা বিভিন্ন সময় দিয়েছেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে বা ছাত্রদলের যেহেতু এই তরুণদের বড় একটি অংশ ছাত্রদলের সাথে জড়িত, তারা বলছেন যে বিএনপি তাদের যে নেতা তিনি সবসময় তরুণদের অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করছেন বা তিনি দিচ্ছেন। শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করা আসার মধ্যে সেই বার্তাটি আসলে তিনি আবারও দিলেন আজকে যারা এখানে এসেছেন সেটি তারা বলছেন। এবং শরীফ ওসমান হাদির যে রাজনৈতিক লড়াইটি ছিল, বাংলাদেশের রাজনৈতিক কালচার আমরা দেখেছি যে শরীফ ওসমান হাদি চাঁদাবাজি নিয়ে বক্তব্য দিয়েছে। তিনি বলেছেন যে তিনি সংসদে গেলে যে তার জীবন থাকতে কেউ আর কখনো চাঁদাবাজি করতে পারবে না। এই চাঁদাবাজির বিরুদ্ধে তিনি বক্তব্য দিয়েছেন। তিনি এই সংসদে গিয়ে মানুষের যান জীবনের কোনো ক্ষতি হবে না, যদি কারো ক্ষতি করতে হয় তাহলে তাকে আগে তার ক্ষতি করতে হবে, এই ধরনের বক্তব্য শহীদ শরীফ ওসমান হাদি দিয়েছেন এবং এই জন্যই কিন্তু মূলত তিনি খুব অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছেন। এবং আমরা এটি দেখছি এই যে নির্বাচনের একটি ব্যতিক্রমী প্রচারণা বা ফজর নামাজের সময় তিনি লিফলেট নিয়ে বের হয়েছেন ভোটারদের কাছে ভোট চাইতে।
তিনি যখন এই রাস্তায় ভোট চাইতেন বা চলতেন তখন আমরা এটিও দেখেছি যে যিনি মুড়ি বিক্রি করেন, যিনি ফেরিওয়ালা এবং সাধারণ মানুষ যিনি চা বিক্রেতা তাকে টাকা দিতে চাইতেন, তার যে নির্বাচনী ব্যয় সেই ব্যয় একটু যাতে সহযোগিতা করা যায় সেই জন্য এই ধরনের সহযোগিতার বিভিন্ন দৃশ্য আমরা নানান সময় দেখেছি। শহীদ শরীফ ওসমান হাদির জানা যায় যে অগণিত, যেটি বাংলাদেশে বলা হচ্ছে যে ঐতিহাসিক একটি জানাজা, এবং আমরা সেদিন সংবাদ সংগ্রহ করেছি। এই শরীফ ওসমান হাদির জানাজায় যারা জীবদ্দশায় তাদের যতগুলো জানাজা দেখেছেন এর চেয়ে বড় জানাজা কখনো দেখেনি। এই যে মানুষের ভালোবাসা আবেগ আপ্লুত করার যে দৃশ্য শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণের মধ্য দিয়েও মানুষ দেখিয়েছেন, এবং এটিও বলা হচ্ছিল যে এই মানুষের উপস্থিতি আসলে বার্তা দিচ্ছে যে শহীদ শরীফ ওসমান হাদি যেই ধরনের বাংলাদেশ কামনা করতেন, যেই ধরনের দেশ তিনি চাইতেন, যেই ধরনের রাজনীতি, যেই ধরনের সংস্কৃতি তিনি চাইতেন সেটিতে মানুষের অকুণ্ঠ সমর্থন আছে, এবং তরুণ সমাজের একটি ম্যান্ডেট এই হাদির চিন্তা চেতনা ভাবনার মধ্যে রয়েছে। ফলত সেই জায়গা থেকেই বিএনপিও এই ধারণাগুলোকে, এই চিন্তাগুলোকে, চেতনাগুলোকে বিএনপি ধারণ করতে চায়, এবং বিএনপি এই বিষয়টিতে বিএনপি তার যে কর্মপরিকল্পনা সেই জায়গাটি থেকে চোখ রাখতে চায়, এবং এই লক্ষ্যেই বিএনপি তার কর্মসূচিগুলো আমরা দেখেছি যে তারা নির্ধারণ করছেন। তারেক রহমানের যে গাড়িবহর সেটি ধীরে ধীরে এগিয়ে আসছে শাহবাগের মোড়ের দিকে, এবং কিছুক্ষণের মধ্যেই তার খুবই ধীর গতিতে আমরা দেখছি যে এই শাহবাগের যে চত্বরের এই পাশটি সেটি পার হচ্ছে বা কিছুক্ষণ পর সেটি পার হবে। ইতিমধ্যে বলছিলাম যে তার গাড়িবহরটা আমরা দেখছি যে শাহবাগ থানা যেটি রয়েছে ঠিক এই শাহবাগ থানা বরাবর তার গাড়িবহর সেটি রয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা যেখানে দাঁড়িয়ে আছি শাহবাগ চত্বর, সেই শাহবাগ চত্বর তিনি অতিক্রম করবেন, এবং এই সড়ক ধরেই তিনি নির্বাচন কমিশন আগারগাঁয়ে সেখানে যাবেন এবং ভোটার হবেন। পুরো সড়ক জুড়ে নেতাকর্মীদের বিপুল সংখ্যক উপস্থিতি, তারা বাংলাদেশের পতাকা নাড়িয়ে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন, ফুল ছিটি অভ্যর্থনা জানাচ্ছেন। আজকেই প্রথম যেটি বলছিলাম যে তিনি তার যে বুলেট প্রুফ গাড়ি, সেই গাড়িটি নিয়েও রাজনীতিতে নানান ধরনের আলোচনা হয়েছে। এই প্রথম দুদিন বৃহস্পতি এবং শুক্র তার এই দুদিনের কর্মসূচি এই লাল বাসের যার ক্যারাভ্যানটি রয়েছে সেই ক্যারাভ্যানে করে তিনি করেছেন। আজ এই গাড়িতে বের হয়েছেন নেতাকর্মীরা। দুপাশে আমরা দেখতে পাচ্ছি ঠিক শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের যেই অংশটি রয়েছে সেই অংশে এখন তার গাড়িবহর রয়েছে, এবং তার নিরাপত্তা নিশ্চিতে সেনা সদস্য থেকে শুরু করে বিজিবি সদস্যরা, র্যাব সদস্যরা, পুলিশ সদস্যরা, আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্থাৎ যেটিকে এপিবিএন বলা হয় সেই সব সদস্যরা ছাড়াও বিএনপির যে নির্দিষ্ট তাদের নিরাপত্তা বাহিনী সিএসএফ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সেই সদস্যরাও তাকে এখানে নিরাপত্তায় কাজ করছেন। এবং গতকালকের মতো আজকেও আমরা দেখেছি যে একেএম শামসুল আলম যিনি সিএসএফ প্রধান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা, তিনি দিক নির্দেশনা দিচ্ছিলেন যে এই সড়কে তিনি কিভাবে আসবেন সেটিও আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই তার গাড়িবহরে আজকে গাড়ির সংখ্যা কিছুটা কম, যেহেতু তিনি তার এই জনদুর্ভোগের কথা চিন্তা করে বিএনপি কিন্তু এর আগে ঘোষণা দিয়েছে যে 25শে যেহেতু ডিসেম্বর ক্রিসমাস ডে ছিল সরকারি ছুটির দিন, সেদিন তার যে প্রত্যাবর্তন সেটি ঘটেছে মূলত এই কারণে জনদুর্ভোগের কথা চিন্তা করে। এবং গতকাল শুক্রবার যেহেতু ছিল সেখানে তিনি তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন, দোয়া করেছেন, এবং এর পরবর্তীতে সাভার জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন মহান মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তান, সেই সময় শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণ করেছেন। এই পুরো সড়ক জুড়ে গতকালকে নেতাকর্মীদের বিপুল ভিড় ছিল। শুধুমাত্র নেতাকর্মীরা না, আমরা শাহবাগ চত্বরে দেখেছি এই দুদিন ধরে সংবাদ সংগ্রহ করেছি, সেখানে সাধারণ মানুষের একটি বিপুল আগ্রহ তাকে দেখার জন্য বা তাকে একটু অভ্যর্থনা জানানোর জন্য হাত নাড়িয়ে সেই আকুলতা সাধারণ মানুষের মধ্যেও আমরা এখানে দেখেছি। এই 3 দিন ধরে তার যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছিল ধারাবাহিকভাবে সেটি মূলত জনদুর্ভোগ বিবেচনা করে নেওয়া হচ্ছিল। এবং কিছুক্ষণ আগে এটি বলার চেষ্টা করছিলাম যেহেতু আজ সরকারি ছুটি না হলেও যারা অন্য অন্য পেশায় জড়িত রয়েছেন, যারা বেসরকারি চাকরির সাথে জড়িত বা অন্য অন্য ব্যবসার সাথে জড়িত অথবা অন্য যে কোনো পেশায় রয়েছেন, তাদের যেই অফিসগামী মানুষের বা যারা নিত্য প্রয়োজনীয় কাজে এই সড়কে বের হন তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, তাদের দুর্ভোগ যাতে কিছুটা নমনীয় পর্যায়ে থাকে, সেই জায়গা থেকেই এই 3 দিন তার যে প্রাইম বলা হচ্ছে
যে প্রধান কর্মসূচি সেটি নির্ধারণ করেছেন এবং তিনি বাস্তবায়ন করছেন। এবং আজকে মূলত এখান থেকে তিনি নির্বাচন কমিশনে যাওয়ার পরে তিনি ধানমন্ডি মাহবুব ভবন যাবেন, যেটি তার শ্বশুরালয় অর্থাৎ ডক্টর জুবাইদা রহমানের মায়ের বাসা। সেখান থেকে তিনি এভার কেয়ারে যাবেন বসুন্ধরার তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে, এবং এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশান এভিনিউর 196 নম্বর যে বাসভবন তারেক রহমান, সেখানে তিনি যাবেন। আজকে তার কর্মসূচিতে তিনি এগুলো রেখেছেন এবং আমরা দেখছি যে গাড়িটি নেতাকর্মীরা ঘিরে ধরেছে। ফলত এই অল্প রাস্তা, যে আমি অনেকক্ষণ আগেই বলেছিলাম যে তার গাড়ি বহরটি মূলত শাহবাগ যে জাতীয় জাদুঘর এবং শাহবাগ যে থানাটি রয়েছে ঠিক তার সামনে এটি অবস্থান করছিল, কিন্তু আমি বলার অনেকক্ষণ পরেও এখনও আমি যেখানে দাঁড়িয়ে আছি শাহবাগ গোল চত্বর, সেখানে আসতে পারেনি। সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে নেতাকর্মীরা তার গাড়িটি একটু ছুঁয়ে দেখতে চাচ্ছেন, তাকে হাত নাড়িয়ে অভ্যর্থনা জানাচ্ছেন, পাশাপাশি তার এই যে গাড়িটি একটু ছুঁয়ে দেখার তীব্র আকাঙ্ক্ষা বা বাসনা, সেটির কারণেই তারা গাড়ির সামনে গিয়ে ছবি তুলছেন, সেলফি তুলছেন, কেউ কেউ লাইভ করছেন। আমরা দেখছি নেতাকর্মীরা কেউ কেউ ভিডিও ধারণ করছেন এই মুহূর্তটিকে তাদের স্মৃতির ফ্রেমে বেঁধে রাখার জন্য। নেতাকর্মীদের এমন কোনো প্রচেষ্টা নেই, আমরা দেখছি যে এটি করা হচ্ছে না, এবং আমরা দেখছি তাকে ফুল ছিটিয়ে আবারও অভ্যর্থনা জানাতে হচ্ছে। এবং আজকে যেহেতু তিনি তার ব্যক্তিগত গাড়ি, যে বুলেট প্রুফ গাড়িটি, সেটিতে এসেছেন সাদা রঙের গাড়িতে, সেই গাড়িতে কর্মী সমর্থকরা তাদের ফুল ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। তারেক রহমান হাসি মুখে তিনি হাত নাড়িয়ে নেতাকর্মীদেরও অভিবাদন জানাচ্ছেন। এবং এই পুরো সড়কটি জুড়ে দেখছি নেতাকর্মীদের যে বিপুল উপস্থিতি, ভিড়। আজকে শহীদ সোহরাব ওসমান হাদির কবর জিয়ারত করতে তিনি এখানে এসেছেন, এবং পাশাপাশি যেহেতু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি এবং ওসমান হাদির সমাধি পাশাপাশি, তিনি স্বভাবতই ওসমান হাদির কবর জিয়ারতের পর কবি নজরুলের কবর জিয়ারত করেছেন এবং এরপরে বেরিয়েছেন। এবং তার আজকে এই কবর জিয়ারতে আমরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে পেয়েছি, তার সাথে অংশগ্রহণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে দেখতে পেয়েছি, তিনি অংশগ্রহণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি এখানে অংশ নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যারা কেন্দ্রীয় নেতা রয়েছে তাদের উপস্থিতি সেখানে ছিল, এবং কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের উপস্থিতি এখানে ছিল। প্রথম যেই গাড়িটি দেখছি গাড়ি বহরের, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এই ভিড় ঠেলে তারেক রহমানের যে যাতায়াতের পথ সেটিকে সুগম করার জন্য। এবং গতকাল এই তারেক রহমানের যাতায়াতের পথ সুগম না হওয়ার ফলে যেটি হয়েছিল যে নেতাকর্মীরা এক ধরনের প্রোটোকল ভেঙেই তার যাত্রাপথে ঢুকে পড়েছিল। সেই জায়গা থেকে তার নির্ধারিত সময়ের অনেক পরে গিয়ে সেই জায়গা থেকে তারা বিশেষভাবে তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর যে বিষয়টি রয়েছেন সেটি তারা মূলত বলছেন যে আমরা আসলে আমাদের প্রিয় নেতাকে 17 বছর না দেখার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকেই তারা আসলে এই ধরনের সমাগম বা এই ধরনের বিষয়গুলো নেন। তো আমরা এখন রাজধানীর জিয়া উদ্যান অতিক্রম করছি এবং আর কিছুক্ষণের মধ্যে তারেক রহমানকে বহনকারী গাড়ি বহরটি নির্বাচন কমিশনে পৌঁছাবে এবং এর পরবর্তীতেই তিনি আসলে আজকের এনআইডি প্রক্রিয়া সেটি সম্পন্ন করবেন এবং এর পরবর্তীতে তিনি ধানমন্ডি তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের বাবার বাড়ি মাহবুব ভবনে তিনি, এবং জানতে পেরেছি এর পরবর্তী অসুস্থ মাকে তিনি দেখতে যাবেন। তিনি নিবিড় পর্যবেক্ষণে তিনি খবর রয়েছেন, সেই খবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মূলত বিএনপিতে প্রথমে তার দলীয় যে 2001 তিনি রাজনীতির মাঠে আমরা সাধারণ শুনেছি বা নেতাকর্মীদের কাছে শুনেছি যে আসলে তারেক রহমানের এই যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার কাছে ঈর্ষান্বিত হয়ে মূলত কিন্তু গেল সরকার বা 11 সরকার
তারা কিন্তু এই ধরনের এগুলো কিন্তু তারা করেছেন শুধুমাত্র তার জনপ্রিয় এবং তারা এটিও বলছেন যে দেশের এই 18 কোটি মানুষ আসলে তারেক রহমানের সেই দিকে চেয়ে আছেন, কারণ তারা দেখেছেন তারেক রহমানের বক্তব্য শুনেছেন, তারা দেখেছেন তার প্রতিশ্রুতি শুনেছেন, দেশ বিনির্মাণে তার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেই প্রতিশ্রুতিগুলো দেখেছেন বিএনপির 31 দফা। তো তারা যেটি বলছেন যে রাষ্ট্র নির্মাণে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে বিএনপির 31 দফা বা তারেক রহমানের যে ভিশন রয়েছে সেই আমরা যেমনটি লক্ষ্য করছি যে তারেক রহমানের যে গাড়ি বহর সেটি কিন্তু এগিয়ে আসছে এবং এটি ঘিরে মূলত যেহেতু নির্বাচন ভবনের ঠিক পাশের ভবন ইটিআইতে তিনি আসবেন, সেটি ঘিরে মূলত আমরা দেখতে পাচ্ছি যে সামনের সড়কে প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আপনারা জেনে থাকবেন যে তারেক রহমান যেহেতু তিনি একসময় ভোটার ছিলেন, বাংলাদেশে 2008 সালে যখন ছবিসহ ভোটার তালিকা করা হয় তখনই কিন্তু তার নামটি কাটা পড়ে। মূলত আজকে যেহেতু মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ডিসেম্বরের 29 তারিখ পর্যন্ত, বলা চলে প্রায় 2 দিন সময় রয়েছে, সেই মনোনয়ন পত্রে যেহেতু একটি ভোটার নাম্বার দিতে হয়, তারেক রহমান এখন পর্যন্ত ভোটার তালিকায় যেটি রয়েছে ছবিযুক্ত ভোটার তালিকা, সেই জায়গায় তার নামটি নেই, সেজন্য মূলত তিনি ভোটার হতে আসবেন। এবং আমরা যেমনটি লক্ষ্য করছিলাম যে ইসি সচিবালয়ের যে কার্যক্রম, যেহেতু আজকে বলা চলে ছুটির দিন, তারপরেও আমরা দেখেছিলাম যে ইসি সিনিয়র সচিব রয়েছেন আক্তার আহমেদ এবং সেই সাথে এনআইডি তথা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের যে মহাপরিচালক রয়েছেন হুমায়ুন আহমেদ, তারা কিন্তু এসেছিলেন এবং তাদের সাথে আমরা সকাল থেকে কথা বলছিলাম, জানার চেষ্টা করছিলাম পুরো যে প্রক্রিয়াটি রয়েছে তিনি এখানটায় এসে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে মূলত অনলাইন ভোটার হওয়ার জন্য যে অনলাইনে একটা আবেদন করতে হয়, সেই আবেদন সম্পন্ন করেছে তারেক রহমান এবং তার সেই সাথে তার যে কন্যা রয়েছে জাইমা রহমান, এবং আপনারা জেনে থাকবেন যে জোবাইদুর রহমান কিন্তু সেটি আগে করেছেন। তবে আরেকটি তথ্য জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই মূলত নির্বাচন ভবনের ঠিক পাশের যে সড়কটি রয়েছে, যে সড়ক ধরে মূলত ইটিআই এর ভবনে যাওয়ার হয়ে থাকে, সেই রাস্তা দিয়ে ধরে মূলত আমরা দেখেছিলাম যে নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তারেক রহমানের সহধর্মিণী জোবাইদুর রহমান এবং তার মেয়ে কন্যা জাইমা রহমান তারা কিন্তু প্রবেশ করেছে। এবং ইতিমধ্যে আমরা যেমনটি লক্ষ্য করছি যে তার যে গাড়ি বহরটি রয়েছে সেটি কিন্তু এগিয়ে আসছে এবং সেই গাড়ি বহরে আমরা সকাল থেকে যেমনটি লক্ষ্য করছিলাম তিনি গুলশানে যখন তার যে কার্যসূচি ছিল আজকে সারাদিনের, সেটি ঘিরে মূলত তিনি গুলশান থেকে বের হয়ে শহীদ ওসমান হাদি সম্প্রতি যিনি যাকে গুলি করা হয়েছিল, গুলির মাধ্যমে যার জীবন দিতে হয়েছিল, আমরা দেখেছিলাম যে তারেক রহমানের যে বক্তব্য, তারেক রহমানের যে ভাষণ, তিনি স্বদেশ প্রত্যাবর্তনে তাকে যে সংবর্ধনা জানানো হয় সেখানে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, তিনি বেশ কয়েকটি বিষয়ের পাশাপাশি তিনি কিন্তু শহীদ ওসমান হাদির যে ত্যাগ, তার যে তিতিক্ষা কিংবা তার যে প্রেরণা, তিনি কিন্তু সেটি বলেছেন। এবং আমরা তেমনটি লক্ষ্য করছিলাম আজকে যেহেতু তারেক রহমানের তৃতীয় দিনের কার্যসূচি চলছে, আমরা শুরুর দিন যেমনটি লক্ষ্য করছিলাম তিনি তার মায়ের কাছে গিয়েছিলেন সংবর্ধনা পরবর্তী সময়ে, এবং গতকাল তিনি মূলত আমরা দেখেছিলাম যে সাভারের স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জানিয়েছিলেন এবং একই সাথে আরও বেশ কিছু কর্মসূচি ছিল। আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে মূলত এখন পর্যন্ত নির্বাচন কমিশন ভবনের সামনে আমরা সকাল থেকে দেখেছিলাম, যেটি মূলত অন্য যে কোনো সময়ে খুব একটা দেখা যায় না, যে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা বলয় এখানটায় যেমনই রয়েছে সিএসএফ এর সদস্য তথা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, সেই সদস্যদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানটায় ডিবি থেকে শুরু করে পুলিশের বিভিন্ন ফোর্স রয়েছে এবং সেই সাথে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি জানিয়ে রাখি যে তারেক রহমান যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা শীর্ষ নেতাকে দেখার জন্য 17 বছর 3 মাস 14 দিন পর যিনি দেশে ফিরেছেন, কিছুদিন আগেই তাকে দেখার জন্য মূলত নেতাকর্মীরা তারা বেশ উৎসুক হয়ে তারা সকাল থেকে অবস্থান করছিল নির্বাচন কমিশন ভবনের সামনে। সেই সাথে আশপাশের যে জায়গাগুলো রয়েছে এখানটায় মূলত আমরা আগারগাঁওয়ের বেশ কিছু জায়গায় দেখেছিলাম যে তারেক রহমানকে এক পলক দেখার জন্য তারা কিন্তু প্রবেশ করছে এবং ইতিমধ্যে মূলত তারা সেটি প্রবেশ করছে। এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম যে গাড়ি বহরটি মূলত যে শহীদ ওসমান হাদি, সেই ওসমান হাদির কবর জিয়ারতের পরবর্তী সময়ে শাহবাগ হয়ে মূলত আমরা যেমনটি জানতে পেরেছি, আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে সাথে নিয়ে দেখছি যে সেটি ফার্মগেট হয়ে মূলত যেহেতু আগারগাঁও খুব বেশি দূরে নয়, সেটি কিন্তু এগিয়ে আসছে। এবং আমরা যেমনটি লক্ষ্য করছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে তৎপরতা সেটি কিন্তু সময়ের সাথে সাথে বাড়ছে এবং তাদের
তাদের তৎপরতা আমরা দেখেছিলাম যে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা কিন্তু একদিকে তারা রাখার চেষ্টা করছেন তথা কোনোভাবেই যেন নিরাপত্তা নিয়ে কোনো ধরনের বিঘ্ন না ঘটে। এবং একই সাথে যেমনটি বলছিলাম যে এখানটায় মূলত যে বিষয়টি হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা যে বিষয়টি আমরা দেখছিলাম যে বিপুল পরিমাণে মূলত নেতাকর্মীরা এখানটায় যেহেতু রাজধানীর শেরেবাংলা নগর থেকে শুরু করে বেশ কিছু থানা রয়েছে, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিএনপি থেকে শুরু করে যুবদল ছাত্র দলের নেতাকর্মীরা তারা কিন্তু এখানটায় জড়ো হচ্ছে তাদের যে নেতা তাদের নেতাকে বরণ করে নেওয়ার জন্য তারা সেটি করছেন। এবং একই সাথে যেমনটি বলছিলাম যে মূলত তারেক রহমানের যে আজকের তৃতীয় দিনের কার্যসূচি, যেহেতু সামনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, খুব বেশি দিন বাকি নেই, সেই সময়ে এসে মনোনয়নপত্র সংগ্রহ কিংবা জমা দেওয়ার যে একটি ব্যাপার রয়েছে, যেহেতু 29 তারিখের মধ্যে সেই ব্যাপারটি সারতে হবে এবং পরবর্তীতে অন্যান্য কার্যসূচিগুলো রয়েছে। এবং সবশেষ যে মাহেন্দ্রক্ষণ সেই যে নির্বাচন যেটিকে বলা হচ্ছে প্রায় ইতিহাসের সেরা নির্বাচন, সেই ইতিহাসের সেরা নির্বাচনে অংশ নিয়ে এবং তারেক রহমান কিংবা বিএনপির যে খারাপ সময় কিংবা দুর্দিন বলা হয়ে থাকে যে প্রায় 1.5 যুগের মতো সময় তাদের যে দুর্দিন গিয়েছে কিংবা তারা যেটিকে বলছিল যে ফ্যাসিবাদী আমলের কারণে কিংবা ফ্যাসিবাদী কাঠামোর কারণে মূলত বিএনপি জামাত সহ বেশ কিছু দল তারা তারা উৎসাহের মধ্য দিয়ে রয়েছে যে কবে নির্বাচনটি আয়োজন হবে কিংবা নির্বাচন যেহেতু খুব বেশি দিন বাকি নেই বলা চলে, প্রায় 1.5 মাসের মতো সময় বাকি রয়েছে। ফেব্রুয়ারির 12 তারিখে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সেই সাথে গণভোট। আমরা আরও একটি বিষয় যেমনটি লক্ষ্য করছিলাম যে তারেক রহমানের গাড়ি বহ ধরে মূলত যে একটি উৎসাহ উদ্দীপনা সাধারণ মানুষ থেকে শুরু করে ভোটার কিংবা বিশেষ করে সাধারণ মানুষেরই মধ্য থেকে যেহেতু ভোটাররা রয়েছেন, সেই ভোটাররা মূলত যে বিএনপি কিংবা তারেক রহমানের কাছ থেকে যে বিষয়টি আশ্বস্ত হতে চায় যে তাদের মূলত গণতান্ত্রিক যে অধিকার রয়েছে, তাদের যে অন্যান্য যে আর্থসামাজিক তাদের যে ব্যাপারগুলো রয়েছে তারা সে বিষয়টি নিশ্চিত হতে চায়। এবং আরও একটি বিষয় আমরা লক্ষ্য করলাম যে তারেক রহমান মূলত তাদেরকে আশ্বস্ত করার জন্য তিনি যখন সংবর্ধনার আয়োজনে তিনি বক্তব্য রাখেন, তিনি কথা বলেন, তার কথার মধ্য দিয়ে যেমনইভাবে ছিল 1971-এর যে মহান মুক্তিযুদ্ধ, সেই সাথে 24-এর গণঅভ্যুত্থান, সেই শহীদদের সেই দেশের জন্য যারা আত্মত্যাগ করেছে তাদেরকে স্মরণ করে মূলত তারেক রহমান তিনি কথা বলেছিলেন। এবং আমরা সেখানটায় যেমনটি লক্ষ্য করছিলাম তিনি বলেছিলেন যে তার একটি পরিকল্পনা রয়েছে, আই হ্যাভ এ প্ল্যান, এবং সেই বিষয়টি তিনি বলেছিলেন সেই পরিকল্পনা ধরে নেওয়া যেতেই পারে যেহেতু তিনি প্রায় বিগত সময়ে যে ফ্যাসিবাদী সময়টি ছিল সেই সময়ে যে গণতান্ত্রিক অধিকার কিংবা দেশে ফিরে আসার যে একটি সংসদ ছিল, তার যে সংকল্প ছিল যে দেশে ফিরে এসে তিনি গণতন্ত্রের হাল ধরবেন কিংবা বিএনপির হাল ধরবেন। বিশেষ করে আমরা দেখেছিলাম যে বিএনপি যেহেতু অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলেরই কিন্তু যে মাঝখানে যে সময়টি গিয়েছে যে বেগম জিয়াকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে কিংবা তাকে বিভিন্নভাবে তাকে গণতান্ত্রিক অধিকার থেকে দূরে রাখা হয়েছে এবং সেই সাথে বিএনপি থেকে শুরু করে বিভিন্ন ইউনিটের কিংবা সমমনা দলগুলো ছিল, আমরা সেখানটা জামাতেরও অংশগ্রহণ দেখেছি। এবং একই সাথে একটি বিষয় লক্ষ্য করছিলাম, যখনই তারেক রহমান দেশে প্রবেশ করে তখনই আমরা দেখেছিলাম যে জামায়াতের পক্ষ থেকে কিন্তু জামায়াত সেই সাথে এনসিপির পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। জামায়াতের আমির তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে তারেক রহমানকে স্বাগত জানিয়েছিলেন এবং সেই সাথে আমরা দেখেছিলাম যে এনসিপি তাদের পক্ষ থেকে মূলত তারেক রহমানকে স্বাগত জানানো হয়েছিল, যেহেতু সামনে নির্বাচন, এই নির্বাচনের যে একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের একটি ব্যাপার রয়েছে, সেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের ব্যাপারের মধ্যে আমরা দেখেছিলাম যে যেহেতু সবগুলো দলেরই কম বেশি সেটি প্রয়োজন, সেই ব্যাপারটি কিন্তু আমরা দেখেছিলাম যে তারেক রহমানকে আশা ঘিরে মূলত রাজনীতির মাঠে কিংবা গণতান্ত্রিক অগ্রযাত্রায় দলগুলো একটি সারিবদ্ধভাবে তারা কিন্তু এগোনোর একটি প্রতিক্রিয়া জানাচ্ছে। এবং একই সাথে যেহেতু শহীদ ওসমান হাদি সম্প্রতি তিনি ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন, তিনি নির্বাচনী প্রচারণা করতে গিয়ে মূলত তাকে গুলি করা হয়, যার পরবর্তীতে আমরা দেখেছিলাম তিনি মূলত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পরবর্তীতে তিনি জীবনের মায়া ত্যাগ করেন কিংবা তিনি মারা যান। সেই প্রেক্ষাপটে আমরা দেখেছিলাম যে মূলত শুধুমাত্র বিএনপি নয়, জামাত থেকে শুরু করে এনসিপি এবং বিপুল পরিমাণে জনতা, ছাত্র জনতা থেকে শুরু করে সবাই কিন্তু ব্যাপারটিকে নিয়ে খুব ভালোভাবে বলছিল। এবং একটু আগে যেমনটি লক্ষ্য করছিলাম যে তারেক রহমান যেহেতু শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে যায় এবং এর আগে আমরা দেখেছিলাম যে ইনকিলাব মঞ্চের যে একটি কর্মসূচি চলছে শাহবাগে, মূলত শহীদ ওসমান
হাদিকে যারা যাদের মৃত্যুর সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমরা দেখেছিলাম তারেক রহমানের বক্তব্যের মধ্যেও কিন্তু সেই শহীদ ওসমান হাদির যে ত্যাগ, সেই শহীদ ওসমান হাদির যে সংকল্প, তাকে নিয়ে যে পরিকল্পনাগুলো কিংবা তার যে স্বপ্ন ছিল বাংলাদেশকে নিয়ে এবং বিভিন্ন বিষয়গুলো তিনি যেহেতু প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন, তিনি সেটি পরিকল্পনার কথা তুলে ধরেছেন। এবং এই আজকের এই মুহূর্তে এসে, এই সময়ে এসে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু একটা সময় তিনি দেশেরই ভোটার ছিলেন, বাংলাদেশেরই ভোটার ছিলেন, এবং সবশেষ যখন আমরা দেখেছিলাম যে 2008 সালে ছবিযুক্ত ভোটার তালিকা করা হয় হুদা কমিশনের পক্ষ থেকে, সে সময় মূলত তারেক রহমান দেশে না থাকার কারণে, সেই প্রক্রিয়ায় যুক্ত না থাকার কারণে মূলত তিনি ভোটার তালিকা থেকে তার নামটি কাটা পড়ে কিংবা বাদ যায়, সেই জন্য মূলত তারেক রহমান এখানে এসেছেন। এবং একই সাথে এখানে ভোটার তালিকা আইনে যে নিয়মটি রয়েছে, মূলত তফসিলের পরবর্তীতে স্বাভাবিকভাবে কাউকে ভোটার করার সুযোগ নেই, তবে নির্বাচন কমিশন চাইলে তাদের কমিশন সভার মাধ্যমে সেই ব্যাপারটি করতে পারে। আমরা কথা বলছিলাম, সকাল থেকে জানার চেষ্টা করছিলাম সেই প্রক্রিয়াটি কতদূর হতে পারে। আমরা দেখেছিলাম সকালেই নির্বাচন কমিশন সচিবালয়ে এসেছিলেন যে ইসি সিনিয়র সচিব রয়েছেন আক্তার আহমেদ, এবং সেই সাথে এনআইডি তথা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের যে মহাপরিচালক রয়েছেন, তারা কিন্তু এই প্রক্রিয়াগুলো তারা দেখভাল করছেন এবং তাদের যে কর্মকর্তাগুলো রয়েছে, আজকে সরকারি ছুটির দিন হওয়ার পরেও আমরা দেখেছিলাম সেই তৎপরতাগুলো এগিয়ে চলছে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান তারা কিন্তু অনলাইনে তাদের যে আবেদন সেটি সম্পন্ন করেছেন গুলশানের একটি ঠিকানায়। মূলত আমরা আরও একটি বিষয় যেমনটি বলছিলাম, কিছুক্ষণ আগে প্রবেশ করেছিলেন জোবায়দা রহমান এবং সেই সাথে জাইমা রহমান। যে ব্যাপারটি হয়েছে মূলত তারেক রহমানের ভোটার ইস্যু নিয়ে যেমনটি বলছিলাম যে কমিশন চাইলে তাদের এই তালিকায় তাকে যুক্ত করতে পারে বিশেষভাবে, যেহেতু তফসিল হয়ে গিয়েছে চলতি মাসের 11 তারিখে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন তিনি তফসিল ঘোষণা করেন। সেই তফসিলের মধ্যে আমরা যেমনটি দেখেছিলাম যে চলতি মাসের তথা আর দুদিন পর 29 ডিসেম্বর মূলত মনোনয়নপত্র জমার যে শেষ তারিখ সেটি আমরা জানতে পেরেছি। সেহেতু তারেক রহমানকে আমরা আরও একটি বিষয় জানতে পেরেছিলাম যে তিনি বগুড়া 6 আসনের হয়ে তার মনোনয়নপত্র নেওয়া হয়েছে, তবে তিনি যেহেতু মনোনয়নপত্র জমা দিবেন, সেই মনোনয়নপত্রের মধ্যে তার একটি ভোটার নাম্বার যুক্ত করতে হবে, সেই ভোটার নাম্বারটি মূলত আজকে পেতে পারেন। আমরা জানতে চেয়েছিলাম এনআইডির মহাপরিচালক, তিনি যেমনটি বলেছিলেন যে যেই ভোটার তালিকা কিংবা তার যে ভোটার যে আবেদন রয়েছে, সেই আবেদনটি 7 থেকে 24 ঘন্টার মধ্যে সম্পন্ন হতে পারে এবং তিনি এনআইডি পাবেন বলে তিনি এমনটি জানিয়েছেন। এবং এর আগে আমরা কথা বলছিলাম বিভিন্ন নির্বাচন কমিশনারের সাথে, সচিবের সাথে কথা বলছিলাম, সেই সাথে ইসি সচিবালয়ের যে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা যেটি বলছিলেন যে এটি শুধুমাত্র তারেক রহমানের জন্য নয়, তফসিলের পরবর্তী সময়ে অন্য যে কোনো সাধারণ জনতার জন্য এই ব্যাপারটি রয়েছে যে ভোটার তালিকায় যুক্ত করা কিংবা ভোটার স্থানান্তরের জন্য মূলত আমরা যেমনটি বলছিলাম যে তারেক রহমানের যেহেতু তিনি একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বলা চলে বেগম জিয়া অসুস্থতা বেশ খারাপ অবস্থায় রয়েছে, তার শারীরিক অবস্থা, সেটা ঘিরে মূলত এই মুহূর্তে আমরা যেমনটি লক্ষ্য করছি বিএনপি সহ সারা দেশের নজর কিংবা যারা ভোটার রয়েছেন, সমর্থক রয়েছেন এই বিএনপির, তারা কিন্তু মূলত তারেক রহমানকে নিয়ে তাদের যে পরিকল্পনা, তাদের যে উৎসাহ, তাদের যে আমেজ, তাদের যে চাওয়া পাওয়া, তারা সেটি মেলে ধরছেন এবং রাস্তার দুধারে মূলত তারা তাদের প্রিয় নেতাকে দেখার জন্য, এক পলক দেখার জন্য তারা কিন্তু সেটি করছেন। এবং একই সাথে জানিয়ে রাখি যে মূলত তারেক রহমান যেহেতু একেবারে কাছাকাছি জায়গায় চলে এসেছেন, ইতিমধ্যে আমরা যেটি লক্ষ্য করছি যে আগারগাঁওয়ের যে নির্বাচন কমিশন সচিবালয় রয়েছে এবং সেই সাথে ইটিআই রয়েছে, সেটি ঘিরে মূলত আশপাশের সড়কে আমরা বেশ নিরাপত্তা বলয় দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বহরগুলো তারা কিন্তু আসছেন এবং তাদের সেই সাথে তারা সেটি নিশ্চিত হতে যাচ্ছেন যে তারেক রহমান আশা ঘিরে যেন কোনো প্রকার নিরাপত্তা সংশয় না থাকে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং ইতিমধ্যে আমরা কয়েক স্তরের নিরাপত্তা লক্ষ্য করছি এবং ইতিমধ্যে বের হয়ে যাচ্ছেন তারেক রহমান এবং সেই সাথে তারেক রহমানের সহধর্মিণী এবং সেই সাথে তার কন্যা জাইমা রহমানের গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে সেটি নির্বাচন ভবনের সামনের সড়কে সেটি রাখা হচ্ছে। হয়তোবা আমরা যেমনটি লক্ষ্য করছি যে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন, তারেক রহমানের যে সহধর্মিণী রয়েছেন সেই সাথে তার কন্যা, আমরা সেই বিষয়টি দেখতে পাচ্ছি, আপনাদের একেবারে খুব কাছ থেকে দেখার চেষ্টা করছি যে তারেক রহমানের যে সহধর্মিণী রয়েছেন জুবাইদা রহমান এবং সেই সাথে তার কন্যা জাইমা রহমান, তাদের গাড়িবহর কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে। আমরা একটু আগে যেমনটি বলছিলাম যে তাদের গাড়িবহরটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে তাদের গাড়িবহর ইটিআই এর কার্যক্রম শেষ করে তারা কিন্তু বেরিয়ে গিয়েছেন এবং
সেই সাথে আপনারা লক্ষ্য করছেন রাস্তার দুধারে নিরাপত্তা এবং সেই সাথে আইন শৃঙ্খলা এবং সেই সাথে যে নেতাকর্মীদের যে ভিড়, নেতাকর্মীদের যে উৎসাহ, সেটি লক্ষ্য করছেন নিশ্চয়ই। আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম এবং একই সাথে যেমনটি বলছিলাম যে তারেক রহমান এখন পর্যন্ত যদিও আসেননি, তবে তার যে কন্যা রয়েছে জাইমা রহমান, যিনিও ছোট এখান থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান এবং তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, তারা নির্বাচন কমিশনের যেই নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে সেখানে থেকে কিছুক্ষণ আগে বের হয়েছেন। খুব সম্ভবত আমরা ধারণা করছি জাইমা রহমানের যেই ছবি তোলা, আঙুলের ছাপ দেওয়া, চোখের আইরিশ দেওয়া সহ যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো তিনি সম্পন্ন করে এখান থেকে বের হয়ে গেছেন। আর কিছুক্ষণের মধ্যেই এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবেশ করবেন। তারেক রহমান কিছুক্ষণ আগেই অনলাইনে তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানের যেই ভোটার আবেদন ফর্ম, সেই অনলাইনে আবেদন ফর্ম পূরণ করা হয়ে গেছে। আমরা যতদূর জেনেছি তিনি ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডের 19 নম্বর ওয়ার্ড থেকে ভোটার আবেদন করেছেন। কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশন এলাকার প্রায় কাছাকাছি চলে এসেছেন তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই তিনি ইটিআই ভবনের 104 নম্বর কক্ষে প্রবেশ করবেন। এই কক্ষটি আজকে বিশেষভাবে তারেক রহমানের জন্য বরাদ্দ রাখা হয়েছে, সংরক্ষিত রাখা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সামগ্রিক প্রস্তুতি নেওয়া হয়েছে তারেক রহমানকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার জন্য। যেটি বারবারই বলছিলাম যে 2008 সালের 11 সরকারের সময় যখন ছবি সহ আঙুলের ছাপ সহ ভোটার তালিকার কার্যক্রম শুরু হয়, তার আগেই দেশ ত্যাগ করতে বাধ্য হন তারেক রহমান এবং তারপরেই ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন যে কার্যক্রম শুরু হয় সেই কার্যক্রমে তিনি সম্পৃক্ত হতে পারেননি। ফলে গত 17 বছর ধরে ভোটার তালিকায় তার নাম নেই। 29 ডিসেম্বর যেহেতু জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, মনোনয়নপত্র তোলার আগেই তার ভোটার নম্বরটি নিশ্চিত করতে হবে, সেজন্যই তারেক রহমান দেশে আসার 3 দিনের মাথায় নিজেকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতেই তিনি আজকেই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দেখছি যে যেই প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সকালে নির্বাচন কমিশনের যেই জাতীয় পরিচয় নিবন্ধন ও বিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সর্বনিম্ন 7 ঘন্টা এবং সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যেই তারেক রহমানের ভোটার আইডি কার্ড কিংবা জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হয়ে যাবে। একটু বলে রাখতে চাই যে যে কোনো সাধারণ বা যে কোনো জাতীয় সংসদ নির্বাচনের আগে, একটা নির্দিষ্ট সময়ের আগে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পর ভোটার হওয়ার যে সার্ভার, সেই আবেদনের সার্ভারটি নির্বাচন কমিশন বন্ধ করে দেয়। এবারও কিন্তু তাই হয়েছে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই মাঝের যে সময়টা, এই সময়টায় কেউ চাইলে ভোটার হতে পারেন না। তবে ভোটার তালিকা আইন 2009, ভোটার তালিকা বিধিমালা 2012-এর যেই নির্বাচন কমিশনকে যে বিশেষ ক্ষমতা দেওয়া আছে, সেই ক্ষমতা অনুযায়ী নির্বাচন কমিশন চাইলে ভোট গ্রহণের আগের দিনও কাউকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে পারেন। মূলত নির্বাচন কমিশনের সেই বিশেষ ক্ষমতা বলেই নির্বাচন কমিশন তারেক রহমানকে বিশেষ অনুমতি দিয়েছেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য নিজের নাম। সেই ক্ষমতা বলেই তারেক রহমান আজকেই ভোটার হচ্ছেন। আজকে ভোটার হওয়ার পর স্বাভাবিকভাবেই তিনি তার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো শুরু করবেন। আমরা সকালে জানতে চেয়েছি যে স্বাভাবিকভাবে সাধারণ একজন নাগরিক যখন ভোটার হওয়ার জন্য আবেদন করেন, নির্বাচন কমিশনের যে অ্যাফিস ম্যাচিং রয়েছে, অর্থাৎ আঙুলের ছাপ, 13.5 কোটি ভোটারের সঙ্গে আঙুলের ছাপগুলোকে ম্যাচ করে আসার বিষয় রয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন হতে স্বাভাবিকভাবেই 7 থেকে 15 দিনের মতো সময় লাগে। তবে তারেক রহমানের বিষয় এখানে আমরা জানতে চেয়েছি যে এটা যেহেতু একটি বিশেষ ক্যাটাগরিতে তিনি ভোটার হচ্ছেন, স্বাভাবিকভাবেই এটি সর্বনিম্ন 7 ঘন্টা এবং সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যেই তার ভোটার নম্বরটি তৈরি হয়ে যাবে এবং তিনি তারপর জাতীয় পরিচয়পত্র তৈরি হয়ে যাবে। নির্বাচন কমিশন সেভাবেই তার সমগ্র প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দেখছি সার্বিকভাবে রাষ্ট্রের পক্ষ থেকে তারেক রহমানের এই ভোটার হওয়াকে কেন্দ্র করে, ভোটার তালিকায় নিজের নামকে অন্তর্ভুক্ত করাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন চত্বরের যে আশেপাশে এলাকা রয়েছে, পুরো এলাকা নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখা হয়েছে। কিছুক্ষণ আগেও গণমাধ্যম কর্মীরা ইটিআই ভবনের নিচতলা পর্যন্ত ছিলেন, কিন্তু এখন গণমাধ্যম কর্মীদেরকেও বলা হয়েছে যে একটা নির্দিষ্ট সীমানার বাইরে চলে আসার জন্য তার নিরাপত্তার বিষয়টি এখানে সার্বিকভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। একটু বলে রাখতে চাই যে ভোটার হওয়ার জন্য স্বাভাবিকভাবে জন্ম নিবন্ধন,
নাগরিক সনদ সহ বেশ কিছু দলিলাদি প্রয়োজন। নিশ্চয়ই তারেক রহমানও তার ভোটার হওয়াকে কেন্দ্র করে তার ভোটার আবেদন ফর্ম পূরণের সময় এই কাগজপত্রগুলো দাখিল করেই তিনি ভোটার হবেন। তবে এখানে যে প্রক্রিয়াগুলো রয়েছে এই প্রক্রিয়ার এর মধ্যে কিন্তু তিনি ভোটার হওয়ার জন্য আবেদনের যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু তিনি এর মধ্যে প্রবেশ করেছেন। কারণ আমরা যেটি বলছিলাম যে সকালেই আমরা নির্বাচন কমিশনে এসে খোঁজ নিয়েছি, অনলাইনে ভোটার হওয়ার জন্য যে আবেদন ফর্ম সেই আবেদন ফর্ম তারেক রহমান পূরণ করেছে। তিনি ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ড থেকে ভোটার হচ্ছেন, এটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি। এই ফর্মটি পূরণ করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে তারেক রহমান এখানে এসে যখন তার জন্য যে সংরক্ষিত কক্ষটি রয়েছে ছবি তোলার জন্য সেই কক্ষে প্রবেশ করবেন, তিনি তার যে তথ্যগুলো রয়েছে ব্যক্তিগত, তার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা সহ তার যে যাবতীয় ব্যক্তিগত তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পরে তথ্যগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে তার প্রথমেই তার অ্যাফিস ম্যাচিংয়ের জন্য তার একবার আঙুলের ছাপ নেওয়া হবে। এরপর তাকে ছবি তোলার জন্য একটি বুথে যেতে হবে। সেই ছবি তোলার পর তিনি 10 আঙুলের ছাপ এবং চোখের আইরিশ প্রদান করবেন এখানে। সেগুলো যখন নির্বাচন কমিশন গ্রহণ করার পরে এখানে আবেদনের প্রক্রিয়ার একটি নিশ্চিতকরণ কাগজ বের হবে। সেই নিশ্চিতকরণের কাগজের মধ্যে তারেক রহমানকে স্বাক্ষর করে তার ভোটার তালিকার চূড়ান্ত আবেদন করতে হবে। এরপরেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের যে কার্যক্রম সেটি শুরু হয়ে যাবে। অর্থাৎ এটি সার্ভারে নির্বাচন কমিশন দিবে। সার্ভারের থেকে দেশে যে বর্তমান 12,76,00,000 ভোটার রয়েছেন, এই 12,76,00,000 ভোটারের আঙুলের যে ছাপ রয়েছে প্রত্যেকের আঙুলের ছাপের সঙ্গে কিন্তু তারেক রহমানের এই আঙুলের ছাপটা ম্যাচিং করে আসার পরেই কিন্তু তিনি তার স্বয়ংক্রিয়ভাবে তার এনআইডি যে নাম্বারটি সেই নাম্বারটি প্রস্তুত হয়ে যাবে এবং তার জাতীয় পরিচয়পত্র কিংবা স্মার্ট আইডি কার্ডের জন্য তিনি উপযুক্ত হয়ে যাবেন। যেটি বলছিলাম যে আবার একটু বলে রাখতে চাই যে সকাল থেকে এখানে তারেক রহমানকে ভোটার করার জন্য, আজকে যদিও সরকারি ছুটির দিন শনিবার, স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশন যেহেতু একটি রাষ্ট্রের প্রতিষ্ঠান এটি শুক্র এবং শনিবার বন্ধই থাকে, তো যেহেতু তারেক রহমানকে আজকে ভোটার করতে হবে সেজন্য আজকে নির্বাচন ভবন এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট দুটি ভবনই খোলা রাখা হয়েছে। ভোটার হওয়াকে কেন্দ্র করে সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তারা প্রত্যেকেই এখানে এসেছেন। তারা তাদের দাপ্তরিক যে কাজগুলো সেই কাজগুলো বুঝে নিয়েছেন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি সকালে এসে এই কার্যক্রম পরিদর্শন করেছেন। একই সঙ্গে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক তিনি কার্যক্রম পরিদর্শন করে যারা সংশ্লিষ্ট দপ্তরে যারা ভোটার গ্রহণ করবেন তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন, তারা প্রস্তুত রয়েছে। আর সার্বিকভাবে পুরো নির্বাচন কমিশন ইটিআই ভবনের আশেপাশের এলাকায় পুরো নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখানে তারেক রহমানের গাড়িবহর কিছুক্ষণের মধ্যে এসে প্রবেশ করবেন এবং তিনি ভোটার হওয়ার জন্য যেই প্রক্রিয়াগুলো অনুসরণ করা দরকার সেই প্রক্রিয়া অনুসরণ করে তিনি ভোটার হওয়ার জন্য আবেদন করবেন। কিছুক্ষণ আগে আমরা যতদূর জেনেছি তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন, সেখান থেকেই তিনি আসছেন নির্বাচন কমিশনের পথে। নির্বাচন কমিশনের কাছাকাছি তিনি রয়েছেন। কিছুক্ষণ আগে তার কন্যা জায়মা রহমান এবং তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তারা দুজনেই এখানে এসেছেন। তারা ইটিআইয়ের যে 104 নম্বর কক্ষটি রয়েছে সংরক্ষিত কক্ষ সেই কক্ষে তারা প্রবেশ করেছেন। সম্ভবত আমরা যতদূর ধারণা করছি জাইমা রহমানের যে ভোটার হওয়ার কার্যক্রম সেটি তিনি সম্পন্ন করেছেন। আর জুবাইদা রহমান তারেক রহমানের স্ত্রী তিনি তার ভোটার হওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু কয়েকদিন আগেই হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন বিশেষ উদ্যোগে তার ভোটার তালিকায় তার নামও অন্তর্ভুক্ত এরই মধ্যে করে ফেলেছেন আমরা যতটুকু জেনেছি। এখন শুধু তারেক রহমানের ভোটার হওয়াটাই বাকি আছে। তারেক রহমান এখানে আসলে তিনি প্রথমেই ছবি তুলবেন, 10 আঙ্গুলের ছাপ দিবেন, চোখের আইরিশ দিবেন। আইরিশ দেওয়ার পর তার ভোটার আবেদনের যে চূড়ান্ত আবেদনপত্র সেটি প্রস্তুত হয়ে যাবে। আমি একটু আবারও বলে রাখতে চাই যে 2008 সালে 1/11 সরকারের সময় ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের যে কার্যক্রম সেই কার্যক্রম যখন শুরু হয়েছে, যখন আঙুলের ছাপ নেওয়া শুরু হয়েছে তখন স্বাভাবিকভাবেই তারেক রহমান দেশে না থাকার কারণে তিনি এই সব প্রক্রিয়া অংশগ্রহণ করতে না পারার কারণে বিগত যে কয়টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কোনো সংসদ নির্বাচনেই তিনি ভোটার হিসাবে গণ্য ছিলেন না। ফলে তারেক রহমান এখন যখন দেশে এসেছেন, দেশে আসার 3 দিনের মাথায় তার এই যে নাগরিকদের যেই প্রথম প্রধান অধিকার ভোটাধিকার সেটি তিনি গ্রহণ করবেন আজকেই। সেটি গ্রহণ করার পর তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হবেন এবং ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো রয়েছে, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদ, রক্তের গ্রুপের প্যাথোলজি রিপোর্ট, নাগরিক সনদ, বাবা মায়ের
আইডি কার্ড, বাবা মৃত হলে মৃত্যু সনদ সহ আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র এখানে প্রয়োজন হয় সাধারণ ভোটারের জন্য। তবে তারেক রহমানের ক্ষেত্রে নির্বাচন কমিশন এই কাগজপত্রগুলোর ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা আনবে কিনা সেটি এখনও বলা যাচ্ছে না। তবে তিনি আজকেই ভোটার হবেন, আজকেই ভোটার আবেদন তার সম্পূর্ণ করা হবে, এটুকু মোটামুটি নিশ্চিত। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে। তারেক রহমান, আমরা যতদূর জেনেছি যে তারেক রহমান নির্বাচন কমিশন যে চত্বর, এই চত্বরের আশেপাশের এলাকায় প্রায় চলে এসেছেন। নিরাপত্তার বেষ্টনীতে ঢেলে সাজানো হয়েছে। এখানে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের যে স্পেশাল সিকিউরিটি ফোর্স রয়েছে তারাও দায়িত্ব পালন করছেন তারেক রহমানের ভোটার হওয়াকে কেন্দ্র করে। ঢাকার 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডেই তারেক রহমান ভোটারের জন্য অনলাইন আবেদন ফর্ম পূরণ করেছেন। এতক্ষণ পর্যন্ত আমরা যতটুকু জেনেছি তারেক রহমান নিজে এবং তার কন্যা জায়মা রহমান দুজনেই তাদের যে গুলশানের বাসা রয়েছে সেই বাসার ঠিকানায় তারা ভোটার হচ্ছেন। এই একটি প্রক্রিয়া মোটামুটি এখন সম্পন্ন হয়ে গেছে। আর বাদবাকি যেই প্রক্রিয়া বাকি আছে সে বাদবাকি প্রক্রিয়াগুলো তিনি এখানে আসার পরে তিনি 104 নম্বর কক্ষে প্রবেশ করবেন। 104 নম্বর কক্ষটির বিষয়ে একটু বলে রাখতে চাই, এটি মূলত প্রবাসীদের জন্য একটি বিশেষ কক্ষ। প্রবাসীরা যখনই দেশে আসেন তখন যে কোনো সময় তারা চাইলে 104 নম্বর কক্ষে এসে তারা ভোটার হতে পারেন। এর বাইরেও বিশেষ সুবিধা দিয়ে যাদেরকে ভোটার করা হয় তারাও কিন্তু এই 104 নম্বর কক্ষে এসে ভোটার হতে পারেন। এই 104 নম্বর কক্ষটি এই কাজের জন্যই সংরক্ষিত করে রাখা হয়েছে। 104 নম্বর কক্ষেই তারেক রহমান আসবেন ইটিআই ভবনের। এখানে এসে তিনি ভোটার প্রক্রিয়ার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবেন। জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 29 ডিসেম্বর। 29 ডিসেম্বরের আগে যদি তিনি 28 ডিসেম্বর কিংবা 29 ডিসেম্বর, যে দুই দিনের যে কোনো একদিনে তিনি মনোনয়ন ফর্ম তুলে দাখিল করতে চান, তোলার সময় কিন্তু তাকে ভোটার নম্বরটি সেখানে দিতে হবে। যেহেতু এখন পর্যন্ত তার ভোটার নম্বর নেই, ফলে তার আজকে যখন তিনি ভোটার হবেন, ভোটার হওয়ার পর তার ভোটার নম্বরটি প্রস্তুত হয়ে যাবে। বলে রাখতে চাই, একজন মানুষের কিন্তু দুটি নম্বর থাকে, একটি ভোটার নম্বর আর একটি জাতীয় পরিচয়পত্র নম্বর। ভোটার হওয়ার ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে কিংবা প্রার্থী হওয়ার ক্ষেত্রে মূলত প্রয়োজন ভোটার নম্বর। সেই ভোটার নম্বরই আজকে তার প্রস্তুত হয়ে যাবে। প্রস্তুত হওয়ার পরেই তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন। আমরা অপেক্ষা করছি, এখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন। তারেক রহমান কিছুক্ষণের মধ্যে আসবেন। তার ভোটার হওয়ার যে প্রক্রিয়া আনুষঙ্গিক, সেই প্রক্রিয়া এখানে শুরু হয়ে যাবে। সার্বিকভাবে যেটি বলছিলাম, সকাল থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো নির্বাচন কমিশন এলাকাকে, এবং নিরাপত্তার জন্য যেই সমস্ত সর্বোচ্চ প্রস্তুতি এখানে নেওয়া হয়েছে। যেটি বলছিলাম যে গণমাধ্যম কর্মীরা কিছুক্ষণ আগেও ইটিআই ভবনের নিচ পর্যন্ত অবস্থান করতে পেরেছে। কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদেরকে বলা হয়েছে যে বাইরে চলে আসার জন্য। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের যে গাড়ি বহর, সেটি আমাদের ক্যামেরায় এরই মধ্যে দেখা যাচ্ছে। তারেক রহমান মোটামুটি নির্বাচন কমিশন এলাকায় প্রবেশ করেছেন। আমরা যেটা দেখছি যে তার গাড়ি একটু একটু করে এগিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই এই গাড়িটি নির্বাচন কমিশনের পাশে যেই ইটিআই ভবন রয়েছে, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন, সেই ভবনের নিচতলায় যাবে এবং সেখানে ভোটার হওয়ার জন্য তারেক রহমান 104 নম্বর কক্ষে প্রবেশ করবেন। তারেক রহমানের যে গাড়ি, সেই গাড়িটি আমরা দেখতে পাচ্ছি তিনি নির্বাচন কমিশনের যে এলাকা, সেই এলাকায় প্রবেশ করেছেন। তার আগে তার যেই নিরাপত্তার জন্য যে গাড়ি বহরের সামনে পেছনে, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। নির্বাচন কমিশনের পেছনের যে ভবনটি, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন, সেই ভবনের গেট পর্যন্ত তিনি চলে গেছেন। এখনই তিনি গাড়ি থেকে নামবেন। নেমেই তিনি 104 নম্বর কক্ষে তিনি প্রবেশ করবেন। 104 নম্বর কক্ষে প্রবেশ করে তিনি তার ভোটার হওয়ার জন্য যে আনুষঙ্গিক যে সামগ্রিক কার্যক্রম আছে, সেই কার্যক্রমের সঙ্গে তিনি সম্পৃক্ত হবেন। আবারও বলে রাখতে চাই, ঢাকার 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডের জন্য তিনি ভোটার হওয়ার জন্য তিনি আবেদন করছেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের গাড়িটি নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে থেমেছে। তারেক রহমান গাড়ি থেকে নামছেন। তারেক রহমান গাড়ি থেকে নেমে তিনি 104 নম্বর কক্ষে, নিচতলার 104 নম্বর কক্ষে তিনি প্রবেশ করবেন। সেখানে প্রবেশ করার পর নির্বাচন কমিশনের সচিব সহ নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা রয়েছেন, তারা তাকে অভ্যর্থনা জানাবেন এবং ভোটার হওয়ার জন্য একটি নির্দিষ্ট আসনে তিনি বসবেন। সেখানে তাকে প্রথমেই
তিনি যে অনলাইনে আবেদন করেছেন সেই অনলাইন আবেদন ফর্মটি তাকে দেখানো হবে। এই আবেদন ফর্মের যেই তথ্যগুলো তিনি দিয়েছেন, তার নাম, পিতার নাম, মায়ের নাম, তার রক্তের গ্রুপ, শিক্ষাগত যোগ্যতা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা সহ তার যে সার্বিক যেই তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো তিনি প্রথমে একবার চেক করে দেখবেন। চেক করে দেখার পরে প্রথমে তার আঙুলের ছাপ নেওয়া হবে অ্যাফিস ম্যাচিংয়ের জন্য। অ্যাফিস ম্যাচিং সম্পন্ন হলে তিনি ছবি তোলার জন্য যে ক্যামেরার যে বুথ রয়েছে সেই বুথে তিনি যাবেন। সেখানে ছবি তোলা হলে তার 10 আঙ্গুলের ছাপ গ্রহণ করা হবে। 10 আঙ্গুলের ছাপ গ্রহণ করার পর তার 2টি চোখের আইরিশ গ্রহণ করা হবে। এরপর আবেদনপত্রের যে খসড়া কপিটি, সেই খসড়া কপিটি প্রিন্টেড হয়ে বের হবে। সেই খসড়া কপি তিনি আরও একবার দেখবেন যে সবগুলো তথ্য ঠিক আছে কিনা। সেখানে তিনি স্বাক্ষর করে দেওয়ার পরেই নির্বাচন কমিশন সেই আবেদনটিকে ফাইলবন্দি করবে। ফাইলবন্দি করার পর স্বাভাবিক যেই সার্ভারের যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু হয়ে যাবে। একটু জানিয়ে রাখতে চাই, সকালে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির আমাদেরকে জানিয়েছেন যে সর্বনিম্ন 7 ঘন্টা, সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যেই তারেক রহমানের ভোটার আইডি কার্ড কিংবা জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হয়ে যাবে। এটি স্বাভাবিকভাবেই 7 থেকে 15 দিনের মতো সময় লাগে। তবে যেহেতু বিশেষ একটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ফলে 24 ঘন্টার বেশি সময় লাগার কথা না, এটি আমাদেরকে নিশ্চিত করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আরও একবার বলে রাখতে চাই যে সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি খসড়া এবং একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে থাকে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পর সংসদ নির্বাচন শেষ হওয়া পর্যন্ত এই মাঝের যে সময়টুকু থাকে এই সময়টুকুতে কাউকে ভোটার করেন না নির্বাচন কমিশন বিশেষ কোনো কারণ ছাড়া। নির্বাচন কমিশন এই সময়টায় কেউ চাইলেই ভোটার হতে পারেন না। কিন্তু নির্বাচন কমিশনকে একটি ক্ষমতা দেওয়া আছে ভোটার তালিকা আইন 2009 এবং ভোটার তালিকা বিধিমালা 2012-তে। সেই বিশেষ ক্ষমতা বলে নির্বাচন কমিশন যদি চায় যে কোনো সময় যে কাউকে ভোটার হওয়ার জন্য অনুমতি দিতে পারেন। সেই ক্ষমতা বলেই তারেক রহমানকে নির্বাচন কমিশন ভোটার হওয়ার জন্য অনুমতি দিয়েছে এবং তারেক রহমান সেই ধারা বলেই তারেক রহমান এখন এসে ভোটার হচ্ছেন এবং তার ভোটার আইডি কার্ড কিংবা জাতীয় পরিচয়পত্রটি 24 ঘন্টার মধ্যেই প্রস্তুত হয়ে যাবে। আমরা এখন পর্যন্ত আমরা যতদূর খবর পেয়েছি ভিতর থেকে যে তারেক রহমান 104 নম্বর কক্ষে প্রবেশ করেছেন। তিনি এখনই ছবি তুলবেন। ছবি তোলার পর আঙুলের ছাপ দিবেন। আঙুলের ছাপ দেওয়ার পরেই চোখের আইরিশ গ্রহণ করা হবে। তার ভোটার হওয়ার যে কার্যক্রম সেটি শেষ হতে সর্বোচ্চ 20 মিনিট থেকে আধা ঘন্টার মতো সময় লাগতে পারে কিংবা তারও কম সময় লাগতে পারে। আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি। এখানে তারেক রহমান প্রবেশ করেছেন ভিতরে। তিনি আজকে ভোটার হওয়ার পর যদি 24 ঘন্টার মধ্যে তার ভোটার হওয়ার ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে কিংবা প্রার্থী হওয়ার ক্ষেত্রে মূলত প্রয়োজন ভোটার নম্বর। সেই ভোটার নম্বরই আজকে তার প্রস্তুত হয়ে যাবে। প্রস্তুত হওয়ার পরেই তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যে কার্যক্রম সেই কার্যক্রমে দেশে না থাকার কারণে তিনি ভোটার তালিকায় তার নাম ছিল না। দীর্ঘ অপেক্ষার অবসানের পর যখন তারেক রহমান দেশে ফিরেছেন গত 25 ডিসেম্বর, আজকে তৃতীয় দিনের মাথায় তিনি ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। এর মাঝে তিনি আরও অনেকগুলো কার্যক্রম গ্রহণ করেছেন। তিনি সাধারণ মানুষের যে সংবর্ধনা গ্রহণ করেছেন 25 তারিখে আসার পরেই। এরপরে তিনি স্মৃতিসৌধে গিয়েছেন। আজকে তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। সেখান থেকেই সরাসরি তিনি এখানে চলে এসেছেন। এসে তিনি ভোটার তালিকা কার্যক্রমের যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলোর সঙ্গে নিজেকে সম্পৃক্ত করছেন। আবারও একটু জানিয়ে রাখতে চাই যে অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগতে পারে যে স্বাভাবিকভাবে কোনো মানুষ যে একবার ভোটার হলে তাকে তো আর ভোটার হতে হয় না, তাহলে তারেক রহমান তো নিশ্চয়ই কোনো না কোনো সময় বাংলাদেশের ভোটার ছিলেন, এখন কেন ভোটার তালিকায় তার নামটি নেই? এই প্রশ্নটি স্বাভাবিকভাবেই জাগতে পারে। এটির একেবারে সহজ উত্তর হচ্ছে বাংলাদেশের ভোটার তালিকা আসলে মোটা দাগে 2 ধাপে প্রস্তুত হয়েছে। সেটি হচ্ছে স্বাধীনতার পর থেকে 2008-এর নির্বাচনের আগ পর্যন্ত এক রকমের ভোটার তালিকা ছিল, যেটি অ্যানালগ পদ্ধতিতে ছিল। সেখানে কোনো ডিজিটাল পদ্ধতি কিংবা চোখের আইরিশ কিংবা আঙুলের ছাপ ছবিসহ ভোটার তালিকা ছিল না। 2008 সালে যখন শামসুল হুদা কমিশন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণ করে, তারা 11 সরকারের সময় তারা একটি পদ্ধতি প্রণয়ন করে। সেই পদ্ধতি অনুযায়ী নতুন করে সব নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হয়। সব নাগরিক নতুন করে ভোটার হতে হয়। অর্থাৎ আমরা যেমন একবার ভোটার হওয়ার পর পরের বছর আর ভোটার হওয়া লাগে না।
আমরা এখন দেখতে পাচ্ছি তারেক রহমান তিনি তার ভোটার তালিকার ছবি তুলেছেন, আঙ্গুলের ছাপ দিচ্ছে, স্বাক্ষর শেষে তিনি ছবি তুলেছেন, আঙ্গুলের ছাপ দিচ্ছেন এবং চোখের আইরিশ দিচ্ছেন। এই কার্যক্রম তিনি করছেন। এই কার্যক্রমগুলো ছবি স্বাভাবিকভাবে ছবি তোলার জন্য যেই তার চেহারার যেই সামগ্রিক প্রস্তুতি দরকার সেই প্রস্তুতিগুলো তিনি নিচ্ছেন এবং ঠিকঠাক করে ছবি তোলার চেষ্টা করছেন। তিনি ছবি তোলার পরেই কিন্তু আবারও এই যে তার যে আবেদনটি, সেই আবেদনটির একটি খসড়া কাগজ এখান থেকে প্রিন্টেড হয়ে মুদ্রিত হয়ে বের হবে। সেই কাগজ তিনি দেখে যদি সকল তথ্য ঠিক থাকে সেই তথ্যের উপরে তিনি স্বাক্ষর করবেন। তখন নির্বাচন কমিশন এটিকে ফাইলবন্দি করবে। আমরা এখনো যেটি দেখতে পাচ্ছি যে তারেক রহমানের ছবি তোলার কার্যক্রম চলছে, এটি এখনো শেষ হয়নি। এটি আসলে যিনি ভোটার হতে আসেন ছবি তোলার কার্যক্রমে তিনি চাইলে একাধিকবার তার ছবিটি তুলতে পারেন। যেই ছবিটি তার পছন্দ হয়, পছন্দ মতো তিনি একটি ছবি সেখানে স্বাক্ষর করতে পারেন। সাদা শার্ট পরিহিত অবস্থায় এসেছেন তারেক রহমান, সাদা শার্ট পরেই তিনি ছবি তুলবেন এবং ছবি তুলছেন তিনি, আমরা যতটুকু এখানে দেখতে পাচ্ছি। তারেক রহমান ছবি তোলা শেষ হলো এইমাত্রই। এখন তার চোখের আইরিশ এবং আঙুলের ছাপ গ্রহণ করা হবে। আঙুলের ছাপ গ্রহণ করা শেষে হ্যাঁ, আমি যেটি বলছিলাম যে একজন নাগরিক ভোটার হওয়ার ক্ষেত্রে তিনি চাইলে কয়েকবার ছবি তুলে সেই ছবি নিজের চোখে দেখে তার পছন্দ মতো একটি ছবি কিন্তু তিনি নির্বাচন করতে পারেন। সেটি এখন তারেক রহমান করছেন, যে ছবি দেখে কোন ছবিটি তিনি বসাবেন। স্বাভাবিকভাবেই বাংলাদেশের যে জাতীয় পরিচয়পত্র, এই পরিচয়পত্রের ছবি নিয়ে নানা মানুষের নানা ধরনের অভিযোগ রয়েছে যে এখানে সুন্দর ছবি আসে না। এখন আমরা এখন দেখলাম যে তারেক রহমানও তিনি তার ছবিটি দেখে সম্ভবত তার ছবিটি পছন্দ হয়নি, ফলে তিনি আবারও ছবিটি তুলবেন। আবার ছবি তোলার পরে এটি আসলে তিনি যতবার চান, একজন নাগরিক যখন ভোটার হন যতবার চান তিনি কিন্তু ততবার ছবি তুলে, যতক্ষণ পর্যন্ত পছন্দ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি ছবি তুলতে পারবেন। এবং তিনি সেটিই করছেন যে প্রথমবার ছবি তোলার পর নিশ্চয়ই তার ছবিটি কোনো কারণে পছন্দ হয়নি, ফলে তিনি আবারও ছবি তুলছেন। আবার ছবি তোলার পরে তিনি এই ছবিটি আবার দেখবেন যে সব কিছু ঠিকঠাক মতো এসেছে কিনা, তার চেহারাটা সুন্দরভাবে এসেছে কিনা। এটি দেখার পর এটি যখন নিশ্চিত হবেন তখন তিনি পরবর্তী যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো তিনি গ্রহণ করবেন। তো তারেক রহমানের ভোটার হওয়ার যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান আবারও ছবি তুলছেন। ছবি তোলার পর তার 10টি আঙ্গুলের ছাপ গ্রহণ করবে নির্বাচন কমিশন, তারপর তার চোখের আইরিশ গ্রহণ করবে নির্বাচন কমিশন। এই আঙ্গুলের ছাপগুলো নিয়ে নির্বাচন কমিশনের যে 13.5 কোটি ভোটারের সার্ভার রয়েছে, সেই সার্ভারে আঙ্গুলের ছাপগুলো দিয়ে দিবে। এই 13.5 কোটি ভোটারের প্রত্যেকের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে মেশিনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে শুধু শার্ট পরিহিত অবস্থায় তারেক রহমান ছবি তুলেছেন এতক্ষণ। এখন তিনি শার্টের উপর ব্লেজার পরে তিনি ছবি তুলছেন। তিনি সাদা শার্ট পরিহিত অবস্থায় ছিলেন। যেহেতু নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাদা শার্ট পরিহিত ছবির ব্যাপারে কিছু বিধিনিষেধ রয়েছে, পাসপোর্টের ছবির ক্ষেত্রেও তাই তিনি তার ছবির যে রং, সেই রংটিকে পরিবর্তন করার জন্য শার্টের উপরে তিনি ব্লেজার পরে তিনি ছবি তুলছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি এখনো বসে আছেন, ক্যামেরা তার সামনে আছে। যিনি ক্যামেরাম্যান রয়েছেন তিনি ঠিক করে দেখছেন যে তার ছবিটি সঠিকভাবে আসছে কিনা। তিনি অনেকটাই হাসি মুখে, আমরা দেখতে পাচ্ছি হাসি মুখে ছবি তুলছেন। ছবি তোলার পর আবারও তিনি স্ক্রিনে দেখছেন যে তার ছবিটি সঠিকভাবে এসেছেন কিনা, তাকে দেখানো হচ্ছে। আমরা দেখছি নির্বাচন কমিশনের যিনি ছবি তুলছেন তারা 3 জন কর্মকর্তা সেখানে রয়েছেন। তারা 3 জনেই তারেক রহমানকে এই প্রক্রিয়ায় সহায়তা করছেন। তিনি দেখছেন যে তার ছবিটি সঠিকভাবে তোলা হচ্ছে কিনা। আমি একটু অপেক্ষা করছি আমরা যে আসলে এই ছবিটিও তার পছন্দ হয় কিনা। এই ছবিটি পছন্দ হলে নিশ্চয়ই তিনি এর পরে আর কোনো ছবি তুলবেন না, কিন্তু এটি যদি পছন্দ না হয় তিনি হয়তো আরেকবার ছবি তুলতে চাইবেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই ছবির ব্যাপারে তিনি মনে হয় কোনো আপত্তি দিবেন না। এরপরে তার যেই আঙ্গুলের ছাপ সেটি নেওয়া হচ্ছে। আমরা দেখছি তিনি বাম হাতের 4টি আঙ্গুল দিয়েছেন, এরপরে তিনি ডান হাতের 4টি আঙ্গুল দেওয়ার পরে তিনি বাম হাতের 4টি আঙ্গুল দিবেন। এরপরে 2টি বৃদ্ধাঙ্গুলি এখানে দেওয়ার পরে তিনি ডান হাতের 4টি আঙ্গুল রেখেছেন স্ক্রিনের উপরে। এই আঙ্গুলের ছাপগুলো উপর নির্ভর করে যে আসলে
আঙ্গুলের ছাপের ক্ষেত্রে সঠিকভাবে আঙ্গুলের যেই আঙ্গুলের ছাপের কত শতাংশ ছাপ এসেছে এটিও কিন্তু অনেকটা ব্যাপার রয়েছে। নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে আমরা দেখি স্বাভাবিকভাবে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে, কেউ যখন আঙ্গুলের ছাপ দিতে আসে তখন যদি সঠিকভাবে তার ছাপটি না ওঠে তখন তার হাত পরিষ্কার করে আবারও দেওয়া হয়। অর্থাৎ এখানে সর্বনিম্ন 70% আঙ্গুলের ছাপ কিন্তু উঠতে হয় ইমিগ্রেশন সহ সকল প্রক্রিয়া এটি থাকার জন্য। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান নিজেই সম্ভবত প্রথমবার তার আঙ্গুলের ছাপটি সফলভাবে সম্পন্ন না হওয়ার কারণে তিনি আবার হাত পরিষ্কার করে আবারও আঙ্গুলের ছাপ দিচ্ছেন। এখন পর্যন্ত ডান হাতে 4টি আঙ্গুল তিনি এখানে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি এই আঙ্গুলটি যদি আঙ্গুলের যেই হাতের যে রেখা সেটি যদি 70% উপরে উঠে যায় তাহলে নির্বাচন কমিশন সেটি গ্রহণ করবে। 70%-এর নিচে সাধারণত গ্রহণ করা হয় না। এই 70%-এর নিচে যদি আঙ্গুলের ছাপ নেওয়া হয় সেই আঙ্গুলের ছাপ অনেক সময় ইমিগ্রেশন কিংবা মোবাইলের সিম নেওয়ার ক্ষেত্রে নানা জায়গায় কিন্তু সেই আঙ্গুলের ছাপ অনেক সময় কাজ করে না। এই জন্য নির্বাচন কমিশন সবসময় নিশ্চিত করে কারো আঙ্গুলের ছাপ নেওয়ার ক্ষেত্রে 70%-এর উপরে তার হাতের রেখাগুলো স্পষ্ট হয়ে উঠেছে কিনা সেটি দেখার চেষ্টা করে। তো আমরা দেখতে পেলাম যে সফলভাবে তিনি ডান হাতের আঙ্গুলের 4টি আঙ্গুলের ছাপ তিনি দিয়েছেন। এখন তার বাম হাতের আঙ্গুলের ছাপগুলো গ্রহণ করা হচ্ছে। বাম হাতের ছাপও সর্বনিম্ন 70% আঙ্গুলের হাতের রেখাগুলো উঠে কিনা, আঙ্গুলের রেখাগুলো উঠে কিনা সেটি দেখে নিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তারা যেটি দেখলাম যে বাম হাতের যে আঙ্গুল সেটিও প্রথমবার 70% হয়তো আসেনি, আবারও চেষ্টা করা হচ্ছে তার আঙ্গুলের ছাপ নেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে তিনি আবারও আঙ্গুলের ছাপ দিয়েছেন এবং তিনি দেখছেন যে কত শতাংশ আঙ্গুলের ছাপ উঠেছে সেটি দেখার চেষ্টা করছেন। যেটি আমরা দেখলাম যে না, তার 2টি আঙ্গুলের 8 আঙ্গুলের ছাপ হয়ে গেছে। এখন 2টি বৃদ্ধাঙ্গুলি দিয়ে তিনি বাকি 2টি আঙ্গুলের ছাপ তিনি দিচ্ছেন। এরপরে তিনি চোখের আইরিশ দিবেন। বৃদ্ধাঙ্গুলি কত শতাংশ? বৃদ্ধাঙ্গুলির ক্ষেত্রে 70%। বৃদ্ধাঙ্গুলি আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মূলত সব জায়গায় ইমিগ্রেশন করার ক্ষেত্রে বা যে কোনো জায়গায় বৃদ্ধাঙ্গুলি দিয়েই কিন্তু তার আঙ্গুলের ছাপ পরীক্ষা করা হবে। স্বাভাবিকভাবে তিনি আঙ্গুলের ছাপগুলো সফলভাবে দিয়েছেন, 10টি আঙ্গুলের ছাপ। এখন তিনি চশমা খুলেছেন, তার চোখের আইরিশ গ্রহণ করা হচ্ছে। চোখের আইরিশ গ্রহণ করার পর মূলত তার যেই বায়োমেট্রিক যে পদ্ধতি, আইরিশ গ্রহণ করার পর তার যে বায়োমেট্রিক পদ্ধতি এটি সম্পন্ন হয়ে যাবে। মোটামুটি আমরা এখন পর্যন্ত যেটি দেখলাম যে তারেক রহমানের বায়োমেট্রিক গ্রহণ করা সম্পন্ন হয়ে গেছে, অর্থাৎ তার ছবি তোলা। এখন তিনি স্বাক্ষর দিবেন, অর্থাৎ ভোটার তালিকায় তার যেই স্বাক্ষরটি থাকবে আইডি কার্ডের উপরে যে আমাদের একটি স্বাক্ষর থাকে সেই স্বাক্ষরটি এখন তিনি দিবেন ডিজিটাল বোর্ডের উপরে। সেই স্বাক্ষরটি নির্বাচন কমিশন গ্রহণ করবেন। আমরা দেখতে পাচ্ছি যে তিনি স্বাক্ষরটি দিয়েছেন, এই স্বাক্ষরটি আবার তিনি চেক করে দেখছেন যে স্বাক্ষরটি সঠিকভাবে এসেছে কিনা। যদি কোনো কারণে স্বাক্ষরটি তিনি মনে করেন যে সঠিকভাবে এসে না, আমরা দেখতে পাচ্ছি যে তিনি আবারও স্বাক্ষরটি দিচ্ছেন। এই স্বাক্ষরটি দেওয়ার পর যদি এবারও তিনি পরীক্ষা করে দেখবেন যে স্বাক্ষরটি সঠিকভাবে এসেছে কিনা। সঠিকভাবে যদি আসে তাহলে তিনি আবার হয়তো স্বাক্ষর আর দিবেন না। বায়োমেট্রিক পদ্ধতি তার এই কাজটি মোটামুটি এখন পর্যন্ত বাকি আছে। তিনি দেখলাম যে মোটামুটি শেষবারের মতো স্বাক্ষর দিয়েছেন, হয়ে গেছে। তিনি মাথা নেড়ে তিনি বললেন যে মোটামুটি সম্পন্ন হয়ে গেছে। অর্থাৎ তার বায়োমেট্রিক পদ্ধতির যে কার্যক্রমগুলো রয়েছে সেই বায়োমেট্রিক কার্যক্রমগুলো মোটামুটি সম্পন্ন হয়ে গেছে বলা যায়। তিনি ছবি তুলেছেন, প্রথমে ডান হাতে 4টি আঙ্গুল, বাম হাতে 4টি আঙ্গুল, 2 হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে চোখের আইরিশ দিয়ে বায়োমেট্রিক যে পদ্ধতি রয়েছে সকল পদ্ধতি তিনি সম্পূর্ণ করে ফেলেছেন। এরপর নির্বাচন কমিশনের এখানে যে কম্পিউটার রয়েছে, কম্পিউটার থেকে একটি মুদ্রিত কাগজ বের হবে, একটি কাগজ মুদ্রণ করা হবে। সেখানে তিনি দেখবেন তার সবগুলো তথ্য ঠিক আছে কিনা। সেই তথ্যগুলো ঠিক থাকার পরেই সেই কাগজের উপরে তিনি স্বাক্ষর করবেন। স্বাক্ষর করার পর এটি ফাইলবন্দি হয়ে যাবে। তার যে ভোটার হওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু হয়ে যাবে। এরপরেই আমরা দেখছি তিনি নির্বাচন কমিশনের যেই বায়োমেট্রিক পদ্ধতি গ্রহণ করার জন্য যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন। তিনি ছবি তোলার যে বুথটি আছে সেই বুথ থেকে তিনি উঠে দাঁড়িয়েছেন। এখন সেখান থেকে তিনি যেই কক্ষটি আছে 104 নম্বর কক্ষ, সেখানে থেকে তিনি বাকি প্রক্রিয়া সম্পন্ন করে তিনি এখান থেকে হয়তো বিদায় নেবেন। মোটামুটি তারেক রহমানের ভোটারের যে আবেদন সেটি সম্পন্ন হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি সেটি সম্পন্ন হয়ে গেছে। তিনি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সঙ্গে এখন কথা বলছেন। আক্তার আহমেদের সঙ্গে কথা বলা শেষ করে তিনি
নির্বাচন কমিশন থেকে বের হবেন। তিনি সবাইকে আসলে সালাম শুভেচ্ছা দিয়ে 104 নম্বর কক্ষ থেকে তিনি বের হয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এখনই তিনি গাড়িতে উঠে তিনি এই নির্বাচন কমিশন এলাকা ত্যাগ করবেন। মোটামুটি দীর্ঘদিনের যে অপেক্ষা ছিল যে তারেক রহমান ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করার জন্য, সেই কার্যক্রম শেষ হয়ে গেছে। এখন বাকিটা নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশন এটি সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে দিবেন। সার্ভারে দেওয়ার পর এই যে দেশের 13.5 কোটি ভোটার রয়েছে প্রত্যেকের আঙ্গুলের ছাপের সঙ্গে তার আঙ্গুলের ছাপ ম্যাচিং হবে। সেখানে যখন দেখা যাবে এই আঙ্গুলের ছাপগুলো ইউনিক, এই আঙুলের ছাপের সঙ্গে কোনো ছাপ মিলছে না, তখন স্বয়ংক্রিয়ভাবে তার ভোটার নম্বর, তার একটি জাতীয় পরিচয়পত্র নম্বর প্রস্তুত হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান তিনি 104 নম্বর কক্ষ থেকে বেরিয়ে তিনি গাড়িতে উঠছেন এবং তার গাড়ি বহন নিয়ে এখনই সম্ভবত তিনি নির্বাচন কমিশনের যে এলাকা আছে সেই এলাকা থেকে চলে যাবেন। এটি 17 বছর পর আনুষ্ঠানিকভাবে তারেক রহমান বাংলাদেশের যে নাগরিকত্ব, নাগরিক অধিকারের যে ব্যাপার রয়েছে সেই নাগরিক অধিকার তিনি গ্রহণ করেছেন। নাগরিক অধিকারের যে ভোটাধিকারের ব্যাপার রয়েছে সেই ভোটাধিকার তিনি গ্রহণ করেছেন। নির্বাচন কমিশনের যেটি আমাদের অভিজ্ঞতা, যদিও কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেছেন সর্বনিম্ন 7 ঘন্টা সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগবে তার জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হতে। তবে আমাদের অভিজ্ঞতা হলো নির্বাচন কমিশনের সার্ভার যদি কোনো ধরনের জটিলতা না থাকে তাহলে এই এনআইডি কার্ড কিংবা তার ভোটার নম্বর প্রস্তুত হতে কিন্তু 2 থেকে 3 ঘন্টার বেশি সময় লাগার কথা না। 2 ঘন্টার মধ্যেও নির্বাচন সার্ভারটি প্রস্তুত, এনআইডি নাম্বার প্রস্তুত হয়ে যেতে পারে। নির্বাচন কমিশনে তিনি যে ভোটার হতে আসছেন, স্বাভাবিকভাবেই নেতাকর্মীরা এই তথ্যটি জানে। এই পুরো নির্বাচন কমিশনের পুরো আশেপাশের এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়ে গেছেন। তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন, তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের গাড়ি নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের গেট দিয়ে 1 নম্বর গেট দিয়ে বের হচ্ছে। এই গাড়িটি এখনই এই এলাকা ছেড়ে তিনি তার পরবর্তী কার্যক্রমের দিকে চলে যাবেন। তারেক রহমান হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। তার গাড়ির সামনে মানুষ আসলে জড়ো হচ্ছে তাকে দেখার জন্য। আর নিরাপত্তা কর্মীরা গাড়ির সামনে থেকে মানুষজনকে সরিয়ে গাড়িটি নিরাপদভাবে বের করার চেষ্টা করে যাচ্ছেন এবং তার গাড়ি বহর একটু একটু করে বের হয়ে যাচ্ছে। তারেক রহমান হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন, সালাম দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ভোটার তালিকা কার্যক্রমে তার যেই অন্তর্ভুক্ত সেটি সম্পন্ন করার পর তার গাড়িটি বের হয়ে যাচ্ছে। তিনি আমাদের দিকে তাকিয়েও কিন্তু হাত নাড়ছেন, অর্থাৎ সাংবাদিকদের দিকে তাকিয়ে তিনি হাত নেড়েছেন।
এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নোরেক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নোরেক্স ওয়ান, এক পিলের সমাধান।